আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে আবারও অনেক স্বাগতম। আজকের আমাদের ক্লাসটা পর্যাবৃত্ত গতি সংক্রান্ত এবং এই চ্যাপ্টারটায় তোমরা অনেক অনেক বেশি প্যারা খাবে। কারণটা কি যে তুমি সূত্রের অ্যাপ্লিকেশনটা কিভাবে করবা সেটাই একটু প্যারা খাও। আবার তোমরা রেডিয়ানে সমস্যা করো। আবার তোমরা ধরতে পারো না যে এটা কোন সূত্র আমি ফেলবো এই টাইপের। তো আজকের ক্লাসটা আমি মোটামুটি প্রত্যেকটা টাইপে সাজাইছি যেন তুমি আসলে আইডেন্টিফাই করতে পারো যে আসলে আমি কোন সূত্র থেকে ম্যাথটা বসাবো। তো এটা তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হবে বলে আশা করতেছি। আর ইম্পর্টেন্টলি যে ক্যালকুলেটর যে জায়গাগুলো থাকে বা কিছু কিছু ম্যাথ এমনও আছে তুমি যদি ক্যালকুলেটর নাও ধরো জাস্ট মাথায় চিন্তা করে করে করতে পারবা। তো সেই টাইপের আমরা ট্যাকটিক্স গুলো দেখবো, ক্যালকুলেটর ট্যাকটিক্স গুলো দেখবো। সব মিলায় একেবারে প্রেসাইজ একটা ক্লাস হবে, ছোট একটা ক্লাস হবে, ক্লাসটা করে ফেলবা, খুব বেশি লাভ হবে। আর তোমাদের সেকেন্ড পেপারে দেখবা বেশ কিছু ক্লাস দেখবা যে 25-26 তারিখের দিকে চলে যাবে। তো আমার সাজেশন তোমাদের ফার্স্ট পেপারের ক্লাস কিন্তু 23-24 তারিখের মধ্যে শেষ। তো ফার্স্ট পেপারের যে এমসিকিউ ক্লাসগুলো, তো ফার্স্ট পেপারের গুলো এখনই শেষ করে রাখো, কারণ ফার্স্ট পেপারের আগে তুমি খুবই কম বন্ধু পাবা। তো ফার্স্ট পেপার এখন শেষ করলা, সেকেন্ড পেপারের যদি কিছু ক্লাস তোমার বাকি থাকে, কারণ ডেফিনেটলি তুমি 26 থেকে বাংলা পড়া স্টার্ট করবে, বাংলা বা ইংলিশ এগুলো পড়া স্টার্ট করবে। তো 26 থেকে পরে যে ক্লাসগুলো তোমার কাছে থাকবে ওগুলো ফার্স্ট পেপারের পরে যে গ্যাপটা হবে সেকেন্ড পেপারের আগে, ওই সময় এই ক্লাসগুলো করে ফেলবা, তাইলে দেখবা খুবই ইজি তুমি যে কোনো কিছু সলভ করতে পারতেছো। ওকে, সো আজকের ক্লাসটা ইজি হবে, অনেক সোজা হবে, ছোট একটা ক্লাস হবে। তো আমরা বেশি কথা না বাড়ায় আজকে আমাদের যে ক্লাসটা পর্যাবৃত্ত গতি সেই ক্লাসটা শুরু করে দিই। ওকে, সো শুরু করতেছি আজকের ক্লাসটা দেখো আমাদের কাছে কি কি আছে। ওকে, সো ফার্স্ট দেখো, এটা প্রথমটা গতি চিহ্নিতকরণ। ওকে, আমি গতিগুলো চিহ্নিত করব। তুমি এই জায়গায় একদম ইসহাক স্যারের বইয়ের শুরুতে কয়েকটা পাবা, একটা কালিক পর্যাবৃত্ত গতি পাবা, একটা স্থানিক পর্যাবৃত্ত গতি পাবা। কালিক পর্যাবৃত্ত গতি যেটা, সেটা সময়কে ইন্ডিকেট করে। স্থানিকটা স্থানকে। আর কালিকগুলোর দেখবা কি চেনার একটা উপায় থাকে ওদের সাথে না, সেকেন্ড মিনিট এগুলো একটা উল্লেখিত থাকে বা সময়ের সাথে একটা রিলেশন তুমি পাবা। আর স্থানিকগুলো বেশিরভাগ সময় বস্তুগুলোকে ইন্ডিকেট করে, বস্তু বা কোনো দাগ বা কোনো একটা স্পেসিফিক প্যাটার্নকে বোঝাবে। কোনো প্যাটার্ন যদি তোমার কাছে দেখো, যে প্যাটার্ন আছে, যেরকম আমার শার্টে এখন চেক চেক প্যাটার্ন আছে, এটা একটা স্থানিক পর্যাবৃত্ত। আচ্ছা, স্পন্দন কি? স্পন্দন আসলে একটা এরকম কাঁপাকাঁপি, এটাকে বলা হয় স্পন্দন গতি। আর পর্যাবৃত্ত কি? পর্যাবৃত্ত, স্পন্দনও এক ধরনের পর্যাবৃত্ত। ওকে, আর পর্যাবৃত্ত কি? মেইন কথা ঘুরে আসবে একটা জায়গায় নির্দিষ্ট সময় পর পর। স্পন্দন কাঁপতে থাকবে। ওকে, এই দুটা পার্ট। ঘড়ির কাঁটার গতি কোন গতির উদাহরণ? ফার্স্টেই আসে ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতির উদাহরণ। ওকে, কারণটা কি? তুমি চিন্তা করে দেখতে পারবা যে ঘড়ির কাঁটা ঘুরে আসতেছে একটা নির্দিষ্ট সময় পর পর, বাট স্পন্দন না কেন? কারণ তুমি জাস্ট চিন্তা করো যে স্পন্দন ঘড়ির কাঁটা ঘুরে স্পন্দন কেমনে হইতে, এরকম একবার আসতো, দেন আবার ঘুরে এমন একবার আসতো, এমনি একবার আসতো, আবার ঘুরে এমনি আসতো, এটা স্পন্দন গতি হইতো। আর পর্যাবৃত্ত এটাকে কেন বলতেছি, কারণ ও কিন্তু কাবাকাবি করতেছে না, একটা নির্দিষ্ট ইন্টারভালে ঘোরাঘুরি করতেছে। এটা ঠিক আছে, এই কথাগুলো কেন বলছি, কারণ এই টাইপের এমসি গুলো আসে কিন্তু, এবং তোমরা ভুল করো জিনিসটা। আচ্ছা, তো এবার দেখো আমার কাছে কি আছে, আমার কাছে এবার আছে পরেরটা, যে কালিক পর্যায়ক্রমের উদাহরণ কোনটা আছে। কালিক পর্যায়ক্রম, রাইট? সো কালিক মানে সময়। এখন বলতে পারো যে সবগুলোই তো বস্তু দেয়া আছে, স্কেলও একটা বস্তু, শার্ট একটা বস্তু, গিটারের তার একটা বস্তু, আবার কঠিন পদার্থের কেলাসের মধ্যে অণু। দেখো এগুলা দাগ দাগ অণু, মানে স্পেসিফিক্যালি কোনো প্যাটার্ন কে বোঝাচ্ছে, বাট গিটারের তারের গতি বলছে। দেখো গতি মানে এখানে কিন্তু স্পেসিফিক কোনো প্যাটার্নের কথা বলে নেই, গতি বলতে একটা মোশন, গিটারের তার যে এমনি কাঁপতেছে সেটাকে বোঝাচ্ছে। এই জন্য যত কাঁপতেছে মানে কি, নির্দিষ্ট সময় একদিকে এই সময় একদিকে এই সময়, তাহলে এরকম কাঁপতেছে, তাহলে এটা একটা সময়কে ইন্ডিকেট করতেছে, একটা নির্দিষ্ট সময় পর পর আসতেছে। তো এটা আমাদের গিটারের যে তারের গতি সেটা। আচ্ছা, পৃথিবী ব্যাস বরাবর সুড়ঙ্গের মধ্যে গতি। দেখো পৃথিবী ব্যাস বরাবর আমরা জানি এরকম একটা গর্ত করে দিলে কোনো একটা বস্তু রাখলে কি হবে, সেরকম উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে। তো এটা কি একটা পর্যাবৃত্ত মাস্ট হবে, কাঁপাকাঁপি করতেছে, স্পন্দন হবে মাস্ট। এবং গতিটা কি সরলরৈখিক পথে আছে, তাই এটা সরলরৈখিক গতি হবে। তাহলে আনসার 1, 2 এবং 3। আচ্ছা, সরল দোলন গতির উদাহরণ কোনটা? উলম্ব স্প্রিং এর গতি। তাহলে একটা মনে করো এরকম স্প্রিং আছে, তাই না? দোলন গতি, তাই না? দোলন গতি মানে কি? দোলন গতি মানে এই যে দোল খাচ্ছে, কাঁপাকাঁপি করতেছে, এটাই। সো এটা দেখো উপরে এবং নিচে উঠতেছে, তাহলে উলম্ব স্প্রিং কি হবে? সরল দোলন গতির মধ্যে হবে। শূর্ষলাকা, শূর্ষলাকা মানে কি? ওই যে তার থাকে না, গিটার একতার এগুলার তার। তো এগুলো যখন তুমি বাড়ি দাও, বাড়ি দিলে কিন্তু ঠিকই কি হয়, বাড়ি দিলে কিন্তু ঠিকই তোমার যে তোমার সুশলাকা গুলো থাকে সেগুলো কি হয়, সেগুলো কিন্তু কাঁপতে থাকে, এরকম এরকম কাঁপতে থাকে, তাহলে এটা কি হবে? দোলন গতি হবে। এবং স্থিতিস্থাপক মাধ্যমে সৃষ্ট কম্পন, ওই যে স্থিতিস্থাপক মাধ্যম, তুমি চিন্তা করো একটা বায়ুতে যখন আমরা চিন্তা করি, বায়ুতে কিন্তু তখন কি হয়, কাঁপাকাঁপি করে শব্দগুলো সামনে আগায়।
তাহলে এটাও হচ্ছে কি হবে, এটা হচ্ছে স্থির স্থাবক মাধ্যমের কম্পনটা হচ্ছে একটা সরল দোলন গতির হচ্ছে উদাহরণ হবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি হবে, এটা 1 2 3 তিনটাই হচ্ছে কারেক্ট। আচ্ছা, সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত কোনো কণার বারবার স্পন্দিত হওয়ার কারণ হচ্ছে কি? আচ্ছা দেখো, তা মনে করো একটা স্প্রিং এরকম আছে, স্প্রিং মনে করো এরকম সাম্যাবস্থায় ফার্স্টে ছিল, এরকম সাম্যাবস্থায় ফার্স্টে ছিল, বাট তার আগে আমি কিছু কি করলাম, চাপ দিলাম বা তার টানে নিয়ে গেলাম দূরে। সে কি করবে, সে এরকম আসতেছে, ঠিক আছে? সে কিরকম করতেছে দেখো, ফার্স্ট আমি জিনিসটা তোমাকে বুঝাই। সে ফার্স্টে হচ্ছে কি করতেছে, ফার্স্টে হচ্ছে সে একদম এদিক যাচ্ছে, তারপর আবারও সে হচ্ছে এদিকে যাচ্ছে, ঠিক আছে? এখন চিন্তা করো, যখন সে আসতেছে একদম শুরু থেকে যখন আমি টান দিলাম, আস্তে 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 গতি বাড়তেছে গতি বাড়তেছে গতি বাড়তেছে, এই জায়গায় গতি হচ্ছে সর্বোচ্চ সাম্যাবস্থায়। তারপরে আবারও গতি সর্বোচ্চ, কিন্তু তার কি আছে এখন, গতি জড়তা আছে। গতি জড়তার কারণে তার এখানে ত্বরণ শূন্য হইলো, মানে মাঝখানে ত্বরণ শূন্য হইলেও সে থামতেছে না, সে আবারও সামনে যাচ্ছে। এবার এই পর্যায়ে এসে গতি আবার শূন্য, আবার এরকম আস্তে 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 গতি এখানে আবার সর্বোচ্চ, আবার এমনি যাবে আস্তে আস্তে, আবার এদিকে গতি জিরো, আবার এখানে টান দিবে। মানে কি, এখানে একটা গতি জড়তা আছে। এবং প্রত্যয়নী বল মানে কি, পেছনের দিকে বল। লাইক তুমি স্প্রিং যদি এদিকে যায়, মনে করো আমার এই নাক বরাবর, সেটা হচ্ছে কি না, নাক বরাবর হচ্ছে আমার সাম্যাবস্থা, তা আমি স্প্রিংটাকে এমনি নিলাম। স্প্রিংটাকে এমনি নেওয়ার কারণে ওর, দেখো ওর কিন্তু সরণ হয়েছে এই দিকে, বাট ওর পেছনের দিকে এই দিক বরাবর হচ্ছে একটা ফোর্স কাজ করে, এই দিক বরাবর হচ্ছে আমরা একটা বলি যে এফ বল কাজ করে, ঠিক আছে? এই দিক বরাবর। এই জিনিসটা হচ্ছে কি, প্রত্যয়নী বল। মানে প্রত্যয়নী বল, এবং মাঝখানে এসে যে অনেক গতি থাকে, এই জন্য সে থামে না, এই দুইটার কারণে সে হচ্ছে কি করে, এরকম স্পন্দন করতেই থাকে, ঠিক আছে? তো এই ইস্যুটা হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কি বলতেছি, যে এটা হচ্ছে প্রত্যয়নী বল এবং হচ্ছে গতি জড়তা, মানে হচ্ছে কি 1 এবং হচ্ছে 3। ওকে, সেটা হচ্ছে আনসার। এবার আসো সরল দোলন গতি। কি কি সরল দোলন গতির কি কি আইডিয়া হচ্ছে আমরা পাই, জাস্ট তোমাকে একটা নর্মাল একটা কনসেপ্ট দিব, যে আমাদের একটা স্প্রিং এর মোশন, যে কোনো একটা স্প্রিং নাও যদি তুমি, সাপোজ মনে করো একটা স্প্রিং নিছো তুমি, স্প্রিং এর গতি এবং একটা হচ্ছে সুষম বৃত্তাকার গতি, দুইটা অলমোস্ট সেম আচরণ করে। সেম আচরণ বলতে কি বোঝানো হয়, তোমরা এগুলো পড়ে আসছো অলরেডি, সেজন্য এই জন্য আমি এটা বেশি একটা তোমাদের প্যারা দিব না এখানে। সো এটা অলরেডি যেহেতু তোমরা পড়ে আসছো, সো এখানে হচ্ছে এরকম একটা মনে করো ব্লক আছে, এর যদি আমি উপর থেকে একটা চিন্তা করি, এই বরাবর এটা একটা ছায়াকে চিন্তা করো, ঠিক আছে? একটা ছায়াকে চিন্তা করো, তাহলে হচ্ছে এটা কই আছে, এই যে এই বরাবর একটা তুমি স্প্রিং রাখো মনে করো, ঠিক আছে? এটা হচ্ছে স্প্রিং এর একটা গতিপথ, এই বরাবর সে হচ্ছে মুভমেন্ট করবে। আর তার করেসপন্ডিং এ আমি একটা কাজ করি, তার করেসপন্ডিং এ আমি হচ্ছে ছায়ার ব্যবস্থা রাখি, একটা বল রাখি। চিন্তা করো, এই বলের উপর যদি হচ্ছে আমি লাইট ফেলি, বলের উপর লাইট ফেললে কি হবে, বলের উপর লাইট ফেললে তার ছায়াটা এই জায়গাটাই পড়বে, তাই না? এখন মনে করো এই বলটা এ হচ্ছে সুষম বৃত্তাকার গতি করতেছে, এই বলটা কিছুক্ষণ পরে মনে করো হচ্ছে এই জায়গায় চলে আসছে, এই বলটার জন্য এবার ছায়া কই হবে, এই জায়গায় হবে লাইট ফেললে। মানে মোদ্দা কথা হচ্ছে, একটা এরকম ঘুরতে থাকলে তার ছায়াটাই হচ্ছে সরল রৈখিক ভাবে এটাই যে এরকম যাবে এদিক যাবে এটাকে বোঝায়। তাহলে এই জন্য তোমার যে স্প্রিং এর গতি, এর সাথে হচ্ছে ব্যাপকভাবে তুমি দেখবা হচ্ছে সুষম বৃত্তাকার গতির একটা সম্পর্ক আছে। আচ্ছা, এই যে একটা স্প্রিং বা এই যে একটা সরল দোলন গতি, এই সরল দোলন গতিটার যদি আমাকে বলা হয় যে পর্যায়কাল টি হচ্ছে কত, সেটা আমি কিভাবে বের করবো? নর্মালি এই সুষম বৃত্তাকার গতির এই বলগুলার, এই বলগুলার হচ্ছে ইয়া কত আমাকে বলো, এই বলগুলার হচ্ছে আহ পর্যায়কাল কত হবে? আমরা পর্যায়কাল কি জানি, টি সমান সমান 2 পাই বাই ওমেগা না? এই ওমেগা হচ্ছে কৌণিক বেগটা, তাহলে এইটা হচ্ছে এই যে স্প্রিংটা এরও হচ্ছে টি হবে, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি এটা হচ্ছে ওমেগা, ওমেগাকে কি লেখা যায়, ওমেগাকে লেখা যায় 2 পাই বাই টি। আর বাই টি কে আবার কি লেখা যায়, বাই টি কে আবার ফ্রিকোয়েন্সি লেখা যায় না? তাহলে 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি। এটা এটা তো কম্পাঙ্ক, তাই না? কিন্তু কোন গুণ আছে তার সাথে, তাহলে এই ওমেগাকে আমরা কৌণিক বেগও বলি, আবার এটাকে আমরা কৌণিক কম্পাঙ্কও বলি। কি বলা হয় এটাকে? কৌণিক কম্পাঙ্ক। বুঝতে পারছো কেন? কারণ কম্পাঙ্কের সাথে কোণ গুণ আছে, 2 পাই একটা কোণ, তাই হচ্ছে এটাকে কৌণিক কম্পাঙ্ক বলা হয়। তো এটার সাথে এটা স্প্রিং এর বা যে কোনো পর্যাবৃত্ত গতির ব্যাপক হচ্ছে একটা মিল আমরা পাই। দ্যাটস ইট। আচ্ছা, এবার আসে হচ্ছে পরের যে পার্টটা আমরা দেখতে চাই, সেটা হচ্ছে কি, যে দশা বলতে কি বোঝানো হয়। দশা বলতে বোঝানো হয় যে এই একটা বস্তুর যে কোনো মোমেন্টে তার বেগের অবস্থা কেমন আছে, অবস্থা, ঠিক আছে? বেগ, তারপর হচ্ছে তার যদি আমি বলি যে তার ত্বরণ কেমন আছে তার, তারপরে তার হচ্ছে সরণ কেমন আছে, অর্থাৎ সবগুলোকেই হচ্ছে ইন্ডিকেট করে হচ্ছে কি, সবগুলোকে ইন্ডিকেট করে দশা। আচ্ছা, তো এটাকে কি বলা হচ্ছে, সবগুলো হচ্ছে আমার দশা হবে। সরল চন্দ্র কণার সরণ পুনরাবৃত্তি, মানে নির্দিষ্ট সময় পর পর সেম জায়গায় ফিরে আসে, কখন? টি সময় পর পর। আর টি মানে হচ্ছে কি, টি মানে হচ্ছে 2 পাই বাই হচ্ছে ওমেগা। এটা বলা হয়েছে কৌণিক কম্পাঙ্কের মাত্রা। কৌণিক কম্পাঙ্ক কি?
টু পাই ইন্টু ফ্রিকোয়েন্সি। টু পাই এর কোনো মাত্রা আছে? নাই। এফ এর মাত্রা কি? এফ এর মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান। তাহলে আনসার কত হবে? আনসার হবে হচ্ছে এম জিরো এল জিরো এবং হচ্ছে টি ইনভার্স ওয়ান। ওকে, সো এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্কের মাত্রা। একটা পূর্ণ কম্পনের সময় দশার পরিবর্তন টু পাই হলে কৌণিক কম্পাঙ্ক হচ্ছে কত হবে? আচ্ছা, এখন দেখো বলা হয়েছে কি যে কৌণিক কম্পাঙ্কের এগুলো জাস্ট সূত্রটা, মানে একটা পূর্ণ কম্পন হয়েছে দশার পরিবর্তন টু পাই, মানে কি জাস্ট এরকম ছিল, আগে এই অবস্থায় ছিল, এখন ঘুরে এসে যখন আবারও আসে তার দশার পরিবর্তন কত? টু পাই। টু পাই কোণ এসে ঘুরে আসছে এতটুকু, মানে একটা পূর্ণ আবর্তন। যেমন চাই তাই হোক। কৌণিক কম্পাঙ্কের সূত্র কি? কৌণিক কম্পাঙ্কের সূত্র হচ্ছে ওমেগা সমান টু পাই বাই টাইম পিরিয়ড, তাই না? টু পাই বাই টাইম পিরিয়ড, এটাই। আচ্ছা, এবার আসা হচ্ছে পরের পার্টে। যদি আমরা আসি যে অবস্থানের সাথে দশার পরিবর্তন, দেখো তোমরা বেশ কিছু সূত্র হচ্ছে একটু প্যারা খাও। কোন কোন সূত্রে আমি তোমাকে বলি যে আমি আচ্ছা ভাইয়া এই সূত্রটা কখন ইউজ করবো, আমি অবস্থানের সাথে এই সূত্রটা কখন ইউজ করবো, সময়ের সাথে এই সূত্রটা কখন ইউজ করবো। আমি বলি তোমাকে, তুমি এই যে একটা পর্যাবৃত্ত গতি বা এই যে স্পন্দন গতি আছে, এদের যে হচ্ছে অবস্থান, অবস্থানের সাথে একটা সূত্র পাবা, সময়ের সাথে একটা সূত্র পাবা। আমি দুইটাকে আলাদা টাইপ করছি। দুইটাকে আলাদা টাইপ করার কারণে তোমার জন্য কিন্তু জিনিসটা ধরতে আরো ইজিয়ার হবে। ওকে, আমরা কিন্তু প্রথম দিকে অনেক ইজি ইজি জিনিসগুলো করছি, এবার আমরা অবস্থানের সাথে যেটা থাকে আরো বেশি আস্তে আস্তে ইজিয়ার ভাবে করবো। ওকে, তো এটা নিয়ে তোমার হচ্ছে কোনো টেনশন নেওয়ার কারণ নেই, আমি জাস্ট সূত্র তোমাকে বলি। তাহলে তুমি সাপোজ মনে করো অবস্থানের সাথে কি কি দশার পরিবর্তন তুমি দেখতে পাও। তো আমরা বলি যে কোন একটা মনে করো এরকম স্প্রিং আছে, কোন একটা মনে করো এরকম কিছু আছে যেটা সাম্যাবস্থায় আছে এরকম, okay? এই মাঝখানেটা হচ্ছে কি, মাঝখানেটা তার সাম্যাবস্থা এবং এটা হচ্ছে তার গতিপথ, এই আনুভূমিক বরাবর। তো এখন তুমি বললা যে তার হচ্ছে তুমি চাচ্ছ এক্স মিটার দূরত্ব তুমি গেলা, এক্স মিটার দূরত্বে, এই এক্স মিটার দূরত্বে এই যে বস্তুটা আছে এই বস্তুটার তোমার হচ্ছে ত্বরণ কেমন হবে, এ সমান সমান কি হবে? এ সমান সমান হয় নেগেটিভ অফ ওমেগা স্কোয়ার এক্স। এই ওমেগা তো বুঝছো কোনটা, ওমেগা সমান সমান কত, ওই যে যেটা আমরা পড়ে আসছি সেটা। আর ভি হচ্ছে কত? ভি হচ্ছে আমরা বলি ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ হচ্ছে কি? এ হচ্ছে তার যে সর্বোচ্চ সরণটা, অর্থাৎ সর্বোচ্চ সীমা পর্যন্ত সে যে যাইতে পারে সেটা। ওকে, সর্বোচ্চ সীমায় গিয়ে কি হয় বলতো? সর্বোচ্চ সীমায় গিয়ে তার বেগ শূন্য। বা চিন্তা করো সর্বোচ্চ সীমায় এক্স এর মান সর্বাধিক মানে এ হয়ে যায়, তখন হচ্ছে এই ত্বরণটা কিন্তু সর্বাধিক হয়ে যায়। বুঝতে পারছো? সর্বোচ্চ মানে যদি আমি তোমাকে বলি তাহলে আমি বলতে পারি যে একদম সর্বোচ্চ, চিন্তা করো সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ কোনটা? এ। সর্বোচ্চ সরণ এ হইলে এর মান কত বলতো? নেগেটিভ অফ ওমেগা স্কোয়ার এ, মানে সর্বাধিক। তাহলে এ তখন কি হয়? সর্বাধিক, মানে প্রত্যয়নী বল, পেছনের দিকে ব্যাক করার বল সর্বাধিক হয়। এবং ভি হচ্ছে কত হয়ে যায় দেখো, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স এর মান যেহেতু এখন এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে ভি সমান কত? শূন্য। আবার সাম্যাবস্থায় যদি চিন্তা করি, সাম্যাবস্থায় মানে একদম মাঝখানে, সাম্যাবস্থায় কি হয়? সাম্যাবস্থায় এক্স সমান সমান হয়ে যায় হচ্ছে শূন্য। তাহলে তখন এ হয়ে যায় কত? এ হয়ে যায় হচ্ছে শূন্য, মানে ত্বরণ শূন্য, কোনো বল কাজ করতেছে না। এবং তখন ভি হয়ে যায় কত? ভি হয়ে যায় হচ্ছে ডিরেক্টলি সর্বাধিক মান। দেখো এক্স সবচেয়ে কম, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মান সবচেয়ে বেশি আসবে, বি এর মান কি? সবচেয়ে বেশি। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাম্যাবস্থায় বেগ হচ্ছে সর্বাধিক হয়। এবং আমরা যে ওই যে পড়ে আসতেছিলাম গতি জড়তা, সেটাই হচ্ছে এটা। দ্যাটস ইট। এবার আসা হচ্ছে যে সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো কণার ত্বরণ ও সরণের মধ্যে সম্পর্ক। তাহলে এ সমান সমান নেগেটিভ অফ ওমেগা স্কোয়ার এক্স, এ প্রপোর্শনাল টু এক্স। এটাকে আবার বর্গের সমানুপাতিক দেয় কেন? এটা ত্বরণ এবং সরণ চাইছে, শুধু হবে হচ্ছে সমানুপাতিক। তারপরে দেখো সরল ছন্দিত স্পন্দন কণার ত্বরণ এবং সরণের মধ্যবর্তী সম্পর্ক, দেখো এটা বিপরীতমুখী না? লাইক সরণ যেদিকে হচ্ছে ত্বরণটা বিপরীত দিকে কাজ করতেছে, এই জন্য তো একটা নেগেটিভ আমরা সাইনও ইউজ করি, তাই না? এটাই, এই জন্য হচ্ছে বিপরীতমুখী হবে। তোমাদের পরের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কি, যে একটা সরল দোলগতি সম্পন্ন কোনো কণার সরণ 5 সেন্টিমিটার, ত্বরণ 80 সেন্টিমিটার পার সেকেন্ড, পর্যায়কাল কত হবে? এগুলা কিন্তু কখনো খাতায় তুলবা না, এগুলা ডিরেক্টলি কি করবা? ক্যালকুলেটর তুলবা। তাহলে আমি ক্যালকুলেটরে কি কি দেখতে পাই দেখো তো, x সমান সমান 5 সেন্টিমিটার, ত্বরণ হচ্ছে কত? a সমান সমান 80 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন কি তুমি আমাকে বলো, অনেকে পরীক্ষার হলে এটাই মিটারে কনভার্ট করার ট্রাই করে, আমি কেন করব না বলো তো? কারণ ত্বরণও সেন্টিমিটারে দেয়া আছে, সরণও সেন্টিমিটারে, তো কাটাকাটি যাবেই তারা। তাহলে আমি কি বলতে পারি? a সমান সমান নেগেটিভ অফ ওমেগা স্কয়ার x। তাহলে ওমেগা সমান হচ্ছে কি, এখন আমরা কিন্তু নেগেটিভটা নিব না, ঠিক আছে? নেগেটিভটা না দিয়ে জাস্ট মানটা চাবো, এজন্য নেগেটিভটা সরাই দিচ্ছি। তো a সমান সমান হচ্ছে কি, ওমেগা সমান রুট ওভার a বাই x। তাহলে কত হয় দেখো তো? রুট ওভার 80/5 না? এটার মান কত আসছে? এটার মান আসছে হচ্ছে
4 √et/5 যদি তুমি করো 4। প্রথম প্রশ্ন হচ্ছে পর্যায়কাল কি হয়? পর্যায়কাল আমরা জানি যে t সমান সমান হচ্ছে পাই বাই হচ্ছে ওমেগা। তাহলে 2π/4 ইজ ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে π/2। এটা দুই স্টেপের ম্যাথ ছিল বাট ইজি হবে। কোন সরল ছন্দিত স্পন্দনরত কণার বিস্তার হচ্ছে a, সরল x হলে ত্বরণ সর্বনিম্ন কখন হবে? কি বলছিলাম? ত্বরণ সর্বনিম্ন a সমান সমান যখন 0 হয়। কোন অবস্থানে হয়? যখন x সমান সমান 0, তাই না? তখন সাম্যাবস্থানে হচ্ছে ত্বরণ হচ্ছে সর্বনিম্ন হয়। আচ্ছা ঠিক আছে। এবার দেখো বলা হয়েছে কি 4d² x + dt² 64x। এখন বলতে পারো ভাই এগুলো কি দিছে? দেখো dx/dt মানে কি? v না? তাহলে এটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করো। অলরেডি ডিফারেন্সিয়েশন পারো তোমরা। dt² হচ্ছে কত হবে? a হবে। তাহলে ওরা এখানে কি লিখছে? সহজ ভাষায় লিখছে হচ্ছে 4a + 64x = 0। সুতরাং 4a = -64x। তাহলে আমাকে বলো যে a সমান সমান কত? 64/4 মানে -16x, তাই না? তাহলে এর মান কত? এটার সাথে কি মেলানো যায় বলতো? a সমান সমান -ω²x, তাই না? তাহলে ওমেগা সমান সমান কত? 16। তো ওমেগা স্কয়ার সমান 16। তাহলে ওমেগা সমান সমান কত? ওমেগা সমান সমান 4। এবার ওরা চাইছে কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক, তাই না? তো কম্পাঙ্ক টি যদি আমি চিন্তা করি যে টি হচ্ছে কত? 2π/ওমেগা। আর টি মানে হচ্ছে যদি কম্পাঙ্ক চাও 1/t হবে। সেটা হবে কি? সেটা হবে ওমেগা/2π। ওকে, তাহলে ওমেগা/2π কত? 4/2π। তাহলে আনসার কত আসে? 2/π। ঠিক আছে, আনসারটা কত আসছে? দেখো আনসারটা কত আসছে? আনসারটা আসছে হচ্ছে 2/π। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে এটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 2/π আসছে। এটা, ঠিক আছে। আচ্ছা, তো এটা মোটামুটি তুমি জাস্ট সূত্রটা বসাইলেই হচ্ছে হয়ে যাবে, নিশ্চয়ই টেনশন নেওয়ার কিছু না। সো এবার আসো হচ্ছে এটার পরের পার্টটা, যে আমাদের পরে কি আছে? সরলচলিত গতিতে চলমান একটা বস্তুর বিস্তার 0.01 মিটার, কম্পাঙ্ক 12 হার্টজ, বস্তুটির 0.05 মিটার স্মরণে বেগ হচ্ছে কত? আচ্ছা দেখো, আমরা কিন্তু অলরেডি একটা সূত্র বলছি যে v সমান সমান কত? v সমান সমান কত? ওমেগা √a² মাইনাস হচ্ছে x²। আচ্ছা, সো ওমেগা বলছে কত? ওমেগা দেয়া নেই, কম্পাঙ্ক দেয়া আছে। আচ্ছা বলতে পারো যে ভাই কম্পাঙ্ক দেয়া আছে, কম্পাঙ্ক মানে কি? 1/t। 1/t সমান 12 হার্টজ বা ফ্রিকোয়েন্সি সমান 12 হার্টজ। তাহলে আমি কি জানি? ওমেগা সমান সমান কত? 2π ইনটু ফ্রিকোয়েন্সি। তাহলে এটা কত হয়? এটা হয় হচ্ছে 2 ইনটু পাই ইনটু 12, এটাই। ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাবা কি? 2π ফ্রিকোয়েন্সি ইনটু √a এর মান কত? এগুলো ক্যালকুলেটরে করবে, হাতে করবে না কখনো। 0.01 স্কয়ার মাইনাস 0.005 স্কয়ার। এখন এটার মান বসাও। মান বসালে যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তাহলে আসো বসাই। 2 ইনটু পাই ইনটু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত? 12 ইনটু, ঠিক আছে, √ হচ্ছে কত? ইনটু হচ্ছে √0.01 স্কয়ার মাইনাস 0.005 স্কয়ার। মান আসছে হচ্ছে 0.6529। ওকে, মান এটা কাছাকাছি কোনটা? এটা, এই ঠিক আছে। ক্যালকুলেটর বসালে হবে। এসএইচএম সম্পন্ন একটা কণার বেগ কোথায় সর্বোচ্চ জানি? মধ্যবিন্দুতে বা সাম্যাবস্থায় সর্বোচ্চ। এবং সর্বোচ্চ স্মরণে 0, একদম শেষে গিয়া বেগ 0 হয়ে যায় দেখি সে আবার ব্যাক করে। সাম্যাবস্থায় সর্বনিম্ন না, সাম্যাবস্থায় সর্বোচ্চ হয়। তাহলে আনসার কত? আনসার হচ্ছে 1 এবং 2। আচ্ছা, এবার আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সময়ের সাথে দশা কিভাবে পরিবর্তন হয়। এখন আমাকে বলতে পারো যে ভাই এখন আমাকে সূত্র দেন যে সময়ের সাথে কিভাবে চেঞ্জ হয়। সময়ের সাথে চেঞ্জ গুলো হচ্ছে কিছুটা সাইনের ফাংশন আকারে আসে। যদি আমি বলি যে একটা, আবারও সেম সেম একটা ব্লক আছে এবং আচ্ছা আমি তোমাকে এখানে হচ্ছে ফার্স্ট একটা কাজ করি। ফার্স্ট হচ্ছে তোমাকে একদম যেই বৃত্তাকার গতির সাথে যে সম্পর্ক, ওরকম ভাবে আমার বৃত্তাকার গতির সাথে সম্পর্কটা করি। এটা একটা বৃত্ত, ঠিক আছে? এখন আমি দেখি যে আমাকে সহকারে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটা একটা বৃত্ত। এখন এই বৃত্তের মধ্যে আমি বলতেছি হচ্ছে ফার্স্টে তোমার সাম্যাবস্থার দাগ হচ্ছে কোনটা? সাম্যাবস্থা হচ্ছে মনে করো যে এটা নিয়ে তোমার হচ্ছে এই বরাবর তুমি সাম্যাবস্থা পাচ্ছ এবং এই জায়গায় তোমার কাছে হচ্ছে ব্লক আছে এবং বস্তু আছে, তারপর ছায়া পড়া আছে। সো ফার্স্টেই মনে করো সে হচ্ছে এই জায়গাটা থেকে স্টার্ট করতেছে, ঠিক আছে? স্টার্ট করার কারণে আমি জাস্ট মনে করি যে এই যে জায়গাটা তোমার কাছে আছে, এখানে তোমার একটা ছায়া পড়বে, ঠিক আছে? কি করবে? এখানে একটা ছায়া পড়বে। এখানে কি পড়তেছে? একটা তোমার কাছে ছায়া পড়বে। জাস্ট দেখ, সাদা বস্তু দাও, তার একটা ছায়া তুমি ফেলছো। এই যে অবস্থানটা, এটাকে বলা হয় আদি দশা। আদি দশা হচ্ছে শূন্য, শূন্য ডিগ্রি, ঠিক আছে? আদি দশা তখন সাম্যাবস্থা থাকে। সে আস্তে আস্তে এরকম মুভ করা শুরু করছে। মুভ করা শুরু করে মনে করো সে হচ্ছে এই জায়গায় চলে আসছে। এই জায়গায় চলে আসলে তার হচ্ছে ছায়াটা কই পড়বে? এই জায়গায় পড়বে, ঠিক আছে? এখন আমি যদি বলি যে পরের বার সে তার এই যে কোণটা, এটা হচ্ছে আসলে কোণের পরিবর্তন, দশার পরিবর্তন। আর এই কোণের সমান পরিবর্তনটাই কি হয়েছে?
এখানে তার দূরত্ব বা এক্স এর পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি বলি থিটা। আর ইনিশিয়ালি যে অবস্থা থাকে, ইনিশিয়ালি যে কোণটা, যেরকম এখানে সে 0 ডিগ্রি কোণে আছে, এটা হচ্ছে আদি দশা। যদি প্রথমে সে এই জায়গায় থাকতো তখন আদি দশা হচ্ছে এটা হতো, ঠিক আছে? আমরা সূত্রটা ইউজ করি, তোমরা অলরেডি এটা পড়ছো, জাস্ট রিকল দেওয়া আছে আর কিছু। তো এক্স এর মান যদি তুমি আগে বলতে পারো এক্স সমান সমান কি, এবং দেখো এটার ব্যাসার্ধ কিন্তু এ আবার, বুঝছো? কারণ কি, এটা হচ্ছে তোমার মেইনলি যে সাম্য ধ্রুবক, মানে তোমরা বলি যে বিস্তার যেটা থাকবে সেই বিস্তারটা হচ্ছে এভাবে থাকতেছে, ওকে? সো এবার আসা হচ্ছে যে আমাদের পরের পার্টটা হচ্ছে কি কি আসে। পরের পার্টটা দেখো যে এক্স এ আমরা কি ইউজ করতে পারি, এক্স সমান সমান হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এই ফাই হচ্ছে কি, ফাই হচ্ছে আদি দশা। এখানে কিন্তু আদি দশা শূন্য ধরছি আমরা, এই জন্য এটা অবস্থায় আছে। যদি আদি দশা এইখানে ধরতাম, ধর আদি দশা একদম সাম্যাবস্থা ধরতাম, তখন কি হতো, এই কোণটা হয়তো 90 ডিগ্রি, তখন আদি দশা হয়তো 90, অর্থাৎ একদম প্রান্ত থেকে শুরু করলে কত হয়, প্রান্ত থেকে স্টার্ট করলে আদি দশা হয় হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর কি। আচ্ছা, এবার হচ্ছে ভি, বেগ সমান সমান কি, বেগ সমান সমান হচ্ছে আমরা জানি যে এ ওমেগা কজ অফ ওমেগা টি প্লাস ফাই, জাস্ট একটা ফাই একটা সাইন এরকম হবে, জাস্ট ডিফারেন্সিয়েশন করলেও হয় অনেক সময়। আর এ সমান সমান কি, এ সমান সমান হচ্ছে নেগেটিভ অফ এ ওমেগা স্কোয়ার সাইন অফ ওমেগা টি প্লাস হচ্ছে ফাই। তো এটা হচ্ছে আমাদের এইখানের ইস্যু। এই তিনটা সূত্র মনে রাখলে সময়ের সাথে যে কোনো কিছু তুমি সহজে পারবা। জাস্ট এই প্যাটার্নটা মনে রাখতে হবে। সময়ের সাপেক্ষে অন্তরকলন করে সরলসংখ্য গতিসম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ থেকে কি পাওয়া যায়? ইনিশিয়াল যে বেসিক সূত্রটা সেখান থেকে আমরা পাই হচ্ছে ত্বরণ শুধুমাত্র, কারণ যেটা বলা হচ্ছে এই যে এটা হচ্ছে ইনিশিয়াল বেসিক সূত্র, এখান থেকে আমরা মেইনলি হচ্ছে ত্বরণটা পাই, এজন্য ত্বরণের কথা বলা হয়েছে এখানে, ওকে? আচ্ছা, সরল দোলগতি সম্পন্ন একটা কণার সরণ হচ্ছে x সমান √3 sin 2 pi t। কণাটির স্পন্দনের পর্যায়কাল হচ্ছে কত? আচ্ছা, এখানে আমাকে বলো এটা হচ্ছে কি, এটা হচ্ছে a। আর এই যে ওমেগা টি, তাহলে এইটা হচ্ছে ওমেগা, তাহলে পর্যায়কাল টি সমান সমান কত, 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগার মান কত, 2 পাই, তাহলে 2 পাই বাই 2 পাই, তাহলে টি সমান সমান কত, টি সমান সমান হচ্ছে 1 সেকেন্ড, ওকে? আচ্ছা, বলা হয়েছে এবার যে একটা সরল গতি সম্পন্ন কোনো কণার সরণ, এটা দুটো স্পন্দনরত কণার সরণ, একটার হচ্ছে কত, একটার হচ্ছে এ সাইন ওমেগা টি, আরেকটার হচ্ছে কত, আরেকটার হচ্ছে এ কজ ওমেগা টি। এদের মধ্যে দশা পার্থক্য কত? তাহলে একটা কাজ করি, দেখো তো এ কজ ওমেগা টি কে কি লেখা যায়, এ অফ সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই। দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে শুধু ওমেগা টি প্লাস জিরো বলতে পারি আমি। তাহলে এই যে কোণ, এই যে দশাটা, এই দশার পার্থক্য কতটুকু আছে, এদের মধ্যে দশার পার্থক্য যদি বলো, এই যে এটা কিন্তু পুরোটা দশা, ঠিক আছে? এটা কিন্তু পুরোটা দশা। এই দুজনের বিয়োগফল করো, ওমেগা টি প্লাস পাই বাই টু মাইনাস ওমেগা টি, তাহলে এই দশাটা হচ্ছে কত পার্থক্য, পাই বাই টু আসতেছে, এটাই। আর এগুলো কিন্তু আমরা কখনো কি করি না বলতো, এগুলো কিন্তু আমরা কখনো এই তোমার ক্যালকুলেটর বা কিছুতে ইউজ করি, জাস্ট ফিগারে চিন্তা করি যে সর্বোচ্চ অবস্থান থেকে শুরু করছে, তাহলে কোণ কত, এটা হচ্ছে যদি জিরো হয়, এটা হচ্ছে যদি মানে এই একদম সর্বোচ্চ অবস্থান থেকে স্টার্ট করে এখান থেকে, তাহলে কোণ কত, কোণ হচ্ছে 90 ডিগ্রি হবে। দেখো যে একটা সরল কণার সমীকরণ হচ্ছে 0.1, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ওমেগা, ঠিক আছে? আর এটা হচ্ছে ফাই। সো পর্যায়কাল, পর্যায়কাল আমরা কি বলি, 2 পাই বাই ওমেগা, তাহলে কত হয়, হয় হচ্ছে 2 পাই বাই 6 পাই, মানে হচ্ছে 1/3 সেকেন্ড। তাহলে এটা পর্যায়কাল না? এখন যখন বুঝছি এটা পর্যায়কাল না, কাটা, যেহেতু সবগুলো অপশনে দুইটা করে অপশন আছে, তাহলে আনসার হবে 2 ও 3। শেষ। যখন আমার হাতে টাইম কম থাকে আমি এই কাজগুলো করি, ঠিক আছে? আমি জানি 2 ও 3 হবে মাস্ট। তাহলে দেখো, এখন চেক করে দেখি সর্বোচ্চ বেগ কত হয়। সর্বোচ্চ বেগ ভি সমান সমান কত, এ ওমেগা না? তাহলে এ হচ্ছে কত, 0.1, ওমেগা হচ্ছে কত, ওমেগা হচ্ছে 6 পাই, 0.1 ইনটু 6 পাই, দেখবা এটা 1.880 আসতেছে। আর আদি দশা 60 ডিগ্রি, পাই বাই 3 মানে কি, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তাহলে আদি দশা মাস্ট হচ্ছে কত, 60 ডিগ্রি, তাহলে 2 3 দেখছো, ইজি আছে। আচ্ছা, সরল চালিত গতিতে গতিশীল কোনো কণার সরণের সমীকরণ x সমান a cos ওমেগা t। এক্ষেত্রে কণাটি এক প্রান্ত থেকে স্টার্ট করছে। a cos ওমেগা t কখন হয়, যখন আদি দশা পাই বাই 2 অলরেডি আমরা করছি। তাহলে তার মানে কি, সে হচ্ছে এই যে আমার এইখানে যেটা, এইখান থেকে স্টার্ট করছে, তাই না? সে যে এখান থেকে স্টার্ট করে চিন্তা করো, এই যে কোনটা, এই আদি দশা কত হয়, এটা হয় হচ্ছে পাই বাই 2। আর এখানে চিন্তা করো যে যদি আমি x বসাই, a sin ওমেগা t প্লাস পাই বাই 2 কত হয়, a cos ওমেগা t। দেখছো, এটা দিয়ে কিন্তু আইডিয়া করা যায়। মাথায় রাখবে a cos ওমেগা t হইলে একদম সাইড থেকে স্টার্ট করছে। t সমান সমান t বাই 4 সময় সমাবস্থান থাকবে। আমি জাস্ট তোমাকে একটা নরমাল কথা বলি, এটা মাথায় রাখবে। প্রত্যেক হাফ জায়গা অতিক্রম করতে তার t বাই 4 সময় লাগে। এটা মনে করো প্রান্ত, এটা মনে করো আরেকটা প্রান্ত। সে প্রথমবারের মতো যখন এখান থেকে এখানে যাবে, তার সময় লাগবে মোট পর্যায়কালে টি বাই 4 অর্ধেক। তারপর সে যখন আবার এদিকে আসবে, তখন তার সময় লাগবে টি বাই 4। তারপরে সে এখান থেকে যখন আবার এখানে যাবে, তখন তার আবার টি বাই 4 লাগবে। আবার এখান থেকে যখন সে এখানে আসবে, তখন তার টি বাই 4 লাগবে। এমনিই হচ্ছে পুরা টি টাইম, পুরা টাইমটা থাকে, ঠিক আছে? তাহলে এখন চিন্তা করো,
এই বস্তুটা যেটা আমার জাস্ট তোমার হচ্ছে আরেকটা এখানে নেই, তাহলে ইজি হবে। আমার যে বস্তুটা আছে সেই বস্তুটার সাম্যাবস্থা এখানে, সে হচ্ছে একটা প্রান্ত থেকে স্টার্ট করছে, রাইট? এখান থেকে স্টার্ট করছে, সে যাবে হচ্ছে আরেকটা এখানে প্রান্ত আছে। এই প্রান্ত থেকে স্টার্ট করলে তার সাম্যাবস্থানে পৌঁছাইতে এতটুকু কতটুকু সময় লাগবে? T/4। আবার এইখান থেকে অপর প্রান্তে পৌঁছাতে কতটুকু সময় লাগবে? T/4। তাহলে দেখো কি বলছে এখানে, যে সে টি সমান সমান T/4 অবস্থানে সাম্যাবস্থা, এক্স্যাক্টলি এই T/4 সময় সাম্যাবস্থায় আছে। এবং বলা হয়েছে কি টি সমান T/2 সময় কণাটির যাত্রা শুরুর বিন্দুর বিপরীত পাশে। তাহলে এটা যাত্রা শুরু বিন্দু, T/2 সময় কি পুরাটা না? তাহলে T/2 সময় পরে একদম ঠিক উল্টা সাইড যেটা আছে সেই উল্টা সাইডে হচ্ছে আছে। ওকে, সো আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে 1, 2 এবং হচ্ছে 3। ওকে, আচ্ছা সরলসূচিত কণার সরণের রাশিমালা x সমান a sin ওমেগা t, ঠিক আছে, x সমান a sin ওমেগা t, ঠিক আছে। বাট y সমান ax, এটা হচ্ছে মেইনলি ওয়েভের সূত্র, এটা কিন্তু তোমাকে সূত্র দেখাই নেই এগুলো, হচ্ছে ওয়েভের সূত্র। তার মানে হচ্ছে কি এই দুটোই হচ্ছে সূত্র জানি, তাহলে এই দুটোই হচ্ছে আনসার 1 এবং 3। আচ্ছা, গ্রাফ সংক্রান্ত যে ইস্যুটা, গ্রাফ সংক্রান্ত তোমাদের জন্য রাখছি। গ্রাফ সংক্রান্ত একটা সুবিধা করছি আমি, বুঝছো? পুরা চ্যাপ্টারে যতগুলো গ্রাফ আছে সবগুলো একসাথে রাখছি কোয়েশ্চেন হিসেবে। কিন্তু এটা এখন করাবো না, কেন বল? এটা এখন না করানোর একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমি পুরো সবগুলো একসাথে করবো, সবগুলো ম্যাথ একসাথে করবো। তারপরে তোমাদেরকে এইখানের যে কয়টা আছে অলমোস্ট হচ্ছে কয়টা আছে, আছে হচ্ছে তোমার 8টার মতো, এই 8টা গ্রাফ একসাথে তখন করাই ফেলবো। একদম লাস্টে আমরা এই জিনিসটা দেখবো। ওকে, এই জন্য জাস্ট তোমার দেখাইলাম আর কি, এটা ডেমো টাইপ ট্রেলার যেগুলো আছে আমরা করবো। আচ্ছা, এবার দেখো দশা সংক্রান্ত জিনিসটা বলা হয়েছে যে টি সমান সমান 0 সময়ে কোন বস্তুর দশাকে কি বলা হয়? আদি দশা, তাই না? যে একদম শুরুতেই যে অবস্থা দশাটা থাকে আদি দশা। আচ্ছা, কোন সরলসংখ্য প্রতিকরণের সমীকরণ হচ্ছে y 10 sin pi t, এটা পর্যায়কাল 5 সেকেন্ড, মানে কি t সমান সমান 5, 1.25 সেকেন্ড সময় কণাটি সরল। তাহলে এখানে কি করো, সরল মানে কি? এটা দেয়া আছে সূত্র, জাস্ট বসাও। y সমান 10 sin, এখানে কত পাই, এখানে t তে বসাবো 1.25 গুণ দিবা, আর এইটি হচ্ছে কত 5, আর এটা কত পাই বাই 4। আমরা বলি আমরা কি কাজ করি, আমরা যখন বসাই সাইনের ভেতর পাই এর মান পাই বসাই, ঠিক আছে? তোমার ক্যালকুলেটরটা নরমালি ডিগ্রি মোডেই থাকে, ডিগ্রি মোডে পাই এর মান সাইনের ভিতর কত বসাবো? 180 ডিগ্রি বসাবো। যদি কোন রেডিয়ানে থাকে তাইলে পাই এর মান পাই বসাইলেও হবে, যদি তোমার মোডটা ডিগ্রিতে থাকে। আমার প্রেফারেবল ওয়ে হচ্ছে আমি সবসময় ডিগ্রিতে রাখতাম। আমি এক্সাম হলে ভুলে যেতাম যে রেডিয়ানে কেমনে কনভার্ট করে বা রেডিয়ান করতে হবে এটাও ভুলে যেতাম। তো আমি জাস্ট সোজা হিসাবে সাইন কজ ট্যান এদের ভিতর জীবনে আমি ডিগ্রি বাদে কোনো মান বসাইনি, সবসময় ডিগ্রিতে মান বসাইছি। ঠিক আছে, তাহলে তুমি এখানে কি বসাবা? এখানে 10 ইন্টু সাইন, পাই এর জায়গায় বসাবা 180 ইন্টু 1.25, ঠিক আছে, বাই 5, প্লাস হচ্ছে 180 বাই হচ্ছে 4। ওকে, অর্থাৎ তুমি সবসময় এতটুকু মাথায় রাখো, এটা ফিজিক্স হোক ম্যাথ হোক, আমি সাইনের ভিতরে অলওয়েজ ডিগ্রি বসাবো, তাহলে তোমার আর নোট চেঞ্জ করা লাগবে না। ঠিক আছে, তাহলে এই যে আমি হচ্ছে এখন তোমরা হচ্ছে এটা কতটুকু দেখতে পারতেছো আমি জানি না, তোমাদের এখানে কতটুকু দেখা যাবে আমি সেটাও জানি না, জাস্ট তারপরে একটু ট্রাই করি। আচ্ছা, তোমাদের এখানে হচ্ছে এটা এডিট করার কারণে হচ্ছে সরাই দিছে, বাট আমি সামহাও তোমার হচ্ছে এমনে আর কি বসাইছি, বুঝতে পারছো? এমনে হচ্ছে জিনিসগুলো বসাইছি, তো এমনে বসানোর পরে তোমার হচ্ছে এই ফাংশনটা হচ্ছে আসছে। ওকে, তো এটাই তোমার হচ্ছে পাই বাই 4 এ 180 বসাবা, মান কত আসে দেখো, মান আসবে হচ্ছে 10। ওকে, মান কত আসবে? 10 একদম চলে আসবে, দ্যাটস ইট, আর কিছু নেই। আচ্ছা, এবং তোমাকে যদি আমি বলি যে এটা তুমি কিভাবে বুঝবা, যে আরেকটা ওয়ে আছে মেথড টু, কেমনে তুমি পেন পেপার উঠানো ছাড়া, দেখো 10 যেটা আছে না, 10, 10 এর হচ্ছে বসে 1.25 সেকেন্ড সময়, তুমি 5 কে যদি 4 দিয়ে ভাগ দাও দেখো তো কত আসে, মানে T/4, T/4 দেখবা আসবে 1.25, মানে কি শুরু করছে 0 থেকে, মিশেল সে চলে যাবে হচ্ছে কত, চলে যাবে হচ্ছে ডিরেক্টলি তার যে পাই বাই 4 এর পার্সপেক্টিভটা সেটা হচ্ছে চলে আসবে। তো ওইভাবে তুমি হচ্ছে করতে পারো যে এই সময় তার স্মরণটা হচ্ছে কত হয়েছে, স্মরণ হচ্ছে 10 হয়ে গেল, জাস্ট এতটুকু। এটা করার চাইতেও মেইনলি তুমি এটা করো, বেশি চিন্তা ভাবনা কম করা লাগবে তোমার। আচ্ছা, সরল দোলগতি সম্পন্ন একটা কণার গতির সমীকরণ 20 sin ওমেগা টি প্লাস ল্যামডা, পর্যায়কাল 20 সেকেন্ড, 23 হচ্ছে এটা। আর আদি সরণ যদি 5 সেন্টিমিটার হয়, আদি দশা হচ্ছে কত? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখান থেকে মেইন কাজটা কি, আদি দশা মানে ল্যামডা বের করতে হবে। তাহলে একটা কাজ করো, আদি অবস্থায় টি সমান সমান 0 তে, টি সমান সমান 0 হচ্ছে আদি দশা, y হচ্ছে 5, 20 sin ওমেগা জন্য কত, ওমেগা হচ্ছে 2 পাই বাই 20, তাই না, 2 পাই বাই 20। আচ্ছা, এবার টি হচ্ছে কত, টি হচ্ছে 0, তাহলে বাদ এটা, আর হচ্ছে ল্যামডা থাকবে, বুঝতে পারছো? তাহলে এখন কত, এটা পুরোটা 0, তাহলে আমরা কি বলতে পারি যে ল্যামডা সমান সমান সাইন ইনভার্স অফ 5/20। ওকে, কত আসে সাইন ইনভার্স অফ
5/20 মান আসবে তোমার 14.48 ডিগ্রি। আনসার কিন্তু ডিগ্রিতে আসতেছে, যদি কোয়েশ্চেনে কখনো পেঁচায় রেডিয়ানে দেয় তাহলে খেয়াল রাখবো রেডিয়ানে দিছে কিনা। তো এটা আমাদের ডিগ্রি মোডে আসলে ডিগ্রিতেই আসবে আনসার। ওকে, জাস্ট সরল সীমিত স্পন্দন সম্পন্ন কোন কণা স্মরণে সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু হলে আদি দশা কত? ওই যে বলছিলাম যে এটা একটা এসএচএম, সর্বোচ্চ অবস্থান হচ্ছে এইটা। তাহলে চিন্তা করো আদি দশা কত? আদি দশা হচ্ছে এতটুকু পাই/2, তাই না? তো এটা হচ্ছে আদি দশা হচ্ছে পাই/2। কোন সরল সীমিত কণার সর্বোচ্চ অবস্থান ও সাম্যাবস্থার মধ্যে দশা পার্থক্য। তাহলে দেখো সাম্যাবস্থান এইটা, সর্বোচ্চ অবস্থান এইটা, তাই না? তাহলে এখন যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পুরো এই বৃত্তটা, এইখানে দশা হচ্ছে পাই/2 মানে কোণ, আর এখানে কোণ হচ্ছে 0, তাহলে পাই/2 মানে 0, দশা পার্থক্য কত? পাই/2। ওকে, সরল সীমিত কোনো কণার সরণ বনাম তোমার হচ্ছে সময় লেখা দেওয়া হয়েছে কণাটির আদি দশা কত। দেখো শুরুই করতেছে এ থেকে, কণাটা শুরুই করতেছে কোথা থেকে? এ থেকে। তাহলে আমাকে বলো যাত্রা এ থেকে যদি শুরু করে মানে সর্বোচ্চ অবস্থান থেকে, এই দশা কত হয়? দশা পার্থক্য পাই/2 হয় না, ওই যে কোণ হিসেবে। ঠিক সেম কথা, এই টাইপের কোয়েশ্চেনই বারবার আসে, বুঝতে পারছো? এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংক্রান্ত আমাকে বলো যে সরলজনিত কোনো গতিতে দোলনরত একটা কণার সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণের মান 15 সেন্টিমিটার/সেকেন্ড 30 মিটার। আচ্ছা আমি ইকুয়েশন লিখে দেখো, সর্বোচ্চ বেগ এ ওমেগা সমান কত? 15। আর সর্বোচ্চ ত্বরণ কত? সর্বোচ্চ ত্বরণ হচ্ছে এ ওমেগা স্কয়ার 30। আমি আর এখানে প্লাস মাইনাস নিয়ে কাহিনী করতেছি না, ঠিক আছে? তাহলে এখন পর্যায়কাল চাইছে, তুমি আমাকে বলো যে এই দুইটা থেকে কি ওমেগার মান বের করা যায় কিনা। দেখো এ ওমেগা ইন্টু ওমেগা ইজ ইকুয়াল টু 30, তাহলে ওমেগা সমান 30/a ওমেগা, তাহলে 30/15, তোমার কত? 2। তাহলে পর্যায়কাল বলো, পর্যায়কাল 2 পাই বাই হচ্ছে 2, তার মানে কত? পাই। মান কত আসে? 3.14 সেকেন্ড। এটা চিত্র অনুযায়ী এই বিন্দুতে নিচের কোনটি সঠিক? দেখো সে উপরে উঠতেছে, এই মাঝখানের বিন্দুতে যখন আসে সাম্যাবস্থায় তখন কি যেন সর্বোচ্চ হয় আমরা জানি। আমরা জানি হচ্ছে তখন আমাদের যেই বেগ সর্বোচ্চ এবং ত্বরণ সর্বনিম্ন হয়, তাই না? বেগ সর্বোচ্চ এবং ত্বরণ সর্বনিম্ন, এটাই। এবার আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে শক্তি সংক্রান্ত যে ইস্যুটা, শক্তি সংক্রান্ত ইস্যু। তার আগে হচ্ছে তোমরা এখনই অলরেডি হচ্ছে আমরা অনেকটুকু পড়ে ফেলছি, আমরা অলরেডি হচ্ছে আধা ঘন্টার মতো অনেকগুলো ম্যাথ হচ্ছে সলভ করে ফেলছি। তোমরা এখন একটু উঠবা, রেস্ট নিবা, ভিডিওটা পজ করবা, আমি এখানে পজ দিচ্ছি। তো ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে এখন 2 মিনিট হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে এখানে আসবা। যতটুকু পড়ছি আরেকবার হচ্ছে এখন মাথায় রিকল করো যে আসলে কি কি সূত্র পড়ছি, সূত্রটা একবার খাতায় লেখো, তাহলেই হচ্ছে গুড ইনাফ হবে। তোমার হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো পড়া হচ্ছে হয়ে যাবে। ওকে, ফাইন। তাহলে আমরা হচ্ছে এখন আমরা হচ্ছে কি করতেছি, আমরা এখন তোমাকে হচ্ছে 2 মিনিটের ব্রেক নিচ্ছি। আচ্ছা, সো আমরা কিন্তু এখন আমাদের পরের পার্টে চলে আসি, সেটা হচ্ছে শক্তি সংক্রান্ত যেটা সেটা। শক্তি সংক্রান্ত জিনিসগুলো তোমাকে শুরু করার আগে দুইটা জিনিস হচ্ছে বলি। আমরা এই জায়গায় হচ্ছে দুই ধরনের শক্তি পাই, একটা হচ্ছে কি, একটা হচ্ছে বিভব শক্তি, একটা কি পাই, একটা হচ্ছে বিভব শক্তি, আর আরেকটা পাই হচ্ছে গতি শক্তি। এটা হচ্ছে ওই যে বল ফেলার মতো, বিভব শক্তি গতি শক্তি দুজনের যোগফল অলওয়েজ সেম থাকে, ঠিক আছে? তুমি আমাকে বলো বিভব শক্তি আমরা কি জানি, যে কোনো স্প্রিং বাই আর হাফ ইনটু কে এক্স স্কয়ার। এটা হচ্ছে কোনটাই, যে মনে করো একটা স্প্রিং আছে ঘুরতেছে, সো এর যে হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক সেটা হচ্ছে কে হবে, আর হচ্ছে দূরত্ব হবে এক্স, এটা। অথবা এই কেটাকে যদি স্প্রিং না হয়, জাস্ট নর্মালি একটা সরল দোলন হয়, তবে হচ্ছে আমরা কি ইউজ করি, আমরা তখন ইউজ করি কে সমান সমান হচ্ছে এম ওমেগা স্কয়ার, ঠিক আছে? এটা ইউজ করি। কে সমান সমান কি, কে সমান সমান হচ্ছে এম ওমেগা স্কয়ার, এইটাও হচ্ছে আমরা ইউজ করি এটা। তাহলে আমাকে বলো এই গতিশক্তি বিভব শক্তি এদের যোগফল অলওয়েজ এবং অলওয়েজ হাফ ইনটু কে এ স্কয়ার হয়। কে এ স্কয়ার মানে কি, সর্বোচ্চ অবস্থানে যেই, চিন্তা করো যে এই যে এ, একদম বিস্তারে যে এটা সেটা সেটা হচ্ছে সর্বোচ্চ, এটাই হচ্ছে কি সর্বোচ্চ শক্তি, মোট শক্তি সব সময় সেম এইটাই থাকে। তাহলে গতিশক্তি কি হবে? গতিশক্তি মাস্ট হবে হাফ ইনটু কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, বাকি যতটুকু থাকে সেটাই গতিশক্তি হবে। এটা হচ্ছে আমরা দূরত্বের সাপেক্ষে লিখছি। এবার বলতে পারো ভাই এবার একটু বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জিটাকে আমাকে একটু সময়ের সাথে লিখা দেখান, তাহলে আমি কি বলতে পারি? আমি জানি যে হাফ ইনটু কে ইনটু এক্স কে আমরা কি লিখি জানো? এক্স কে লিখি হচ্ছে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ফাইভ। কে হচ্ছে কি, কে কে আবার লেখা যাচ্ছে এম ওমেগা স্কয়ার, এভাবে হচ্ছে আমরা বিভব শক্তি লিখতে পারি। তাহলে কাইনেটিক এনার্জি যেটা কে, সেই কে এর মান হচ্ছে কত? কে হচ্ছে আমরা বলতে পারি সেম ভাবে হাফ ইনটু কে ইনটু যেই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বলছি, রাইট? সো এখানে আমরা একটা কাজ করি, আমরা এটাকে হাফ এম ভি স্কয়ার লিখি, তাহলে আরো বেশি ইজিয়ার হবে জিনিসটা, আমার জন্য বুঝতেও জিনিসটা ইজিয়ার হবে, ঠিক আছে?
গতিশক্তি মানে কি হাফ ইন্টু এম ভি স্কোয়ার। আচ্ছা, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি হচ্ছে কত, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস 5। বুঝতে পারছো? এটাও আবার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হাফ ইন্টু এম ওমেগা স্কোয়ার মানে কে, তাহলে হাফ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস হচ্ছে 5। বুঝতে পারছো? একটা সাইনের জন্য আসবে, একটা হাফ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার কজ স্কোয়ার আসবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে বিভব শক্তি গতিশক্তি যেটা থাকে সেটা হচ্ছে এখানে ইউজ করি। দেখো, এখানে গতিশক্তি বিভব শক্তির একটা অনুপাত চাইছে সরণ দিয়ে, তাহলে দেখো গতিশক্তি বিভব শক্তির অনুপাত মানে কি, গতিশক্তি উপরে থাকবে বিভব শক্তি নিচে থাকবে। গতিশক্তি মানে জানো কি, হাফ ইন্টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর বিভব শক্তি মানে কি হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার। তাহলে কি ওই কে কে কাটা চলে যায়, সবসময় গতিশক্তি বিভব শক্তির অনুপাত কি হয়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার, এই জাস্ট। তাহলে দেখো এখানে কি আসছে, এখানে এ কোনটা, এ হচ্ছে রুট ওভার 3। আচ্ছা, এক্স হচ্ছে কোনটা, এক্স হচ্ছে 1 মিটার দূরে আছে, মানে জাস্ট কি বলছে যে সাম্যাবস্থা থেকে 1 মিটার দূরে কণাটার গতিশক্তি বিভব শক্তির অনুপাত কত আসবে, এটা। তাহলে এ স্কোয়ার হচ্ছে কত, এ স্কোয়ার 3, এক্স স্কোয়ার কত 1, আর এক্স স্কোয়ার মানে হচ্ছে কত 1, তাহলে আনসার কত আসবে, আনসার হবে 2:1। এটাই হচ্ছে আনসার, রুট ওভার 3 হোল স্কোয়ার সি মাইনাস 1 বাই 1 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে গতিশক্তি বিভব শক্তি। সরল দোলক গতির ক্ষেত্রে হাফ কে স্কোয়ার গতি কি নির্দেশ করে, সর্বোচ্চ স্থিতিশক্তি ইয়েস, সর্বোচ্চ গতিশক্তি ইয়েস, মোট শক্তি তিনটাই ইন্ডিকেট করে। সর্বোচ্চ স্থিতিশক্তি কখন হয়, যখন সর্বোচ্চ অবস্থানে আছে। সর্বোচ্চ গতিশক্তি কখন হয়, যখন সাম্যাবস্থায় আসছে। আর পুরা রাস্তা যেহেতু মোট শক্তি হাফ কে স্কোয়ারই হচ্ছে সবসময় আছে। এবার বলা হয়েছে হচ্ছে যে 0.01 কেজি ভরের একটা বস্তু কণার সরলরেখা বরাবর দোলন গতি অর্জন করে, দোলনকাল 2 সেকেন্ড, বিস্তার 0.1, সরণ 0.02, উদ্দীপক উল্লেখিত সরণকালে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, এটা তোমাদের হচ্ছে একটা হোমওয়ার্ক। গতিশক্তি বা বিভব শক্তি মানে কি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার। এখন বলো এ হচ্ছে কত 0.1, এক্স হচ্ছে কত 0.02। এখন এটা করবা, এরা হচ্ছে আমাকে জানাবা অ্যান্সার। তোমাদের কাজ এটা, এটা তোমরা এটা আগের মতো করো তোমাদের। আর পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে একটা সরলচলিত কণার সরণ কত হলে গতিশক্তি ও বিভব শক্তি হচ্ছে সমান হয়। আচ্ছা, সো গতিশক্তি বাই বিভব শক্তি যেটা অলরেডি হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে কত, যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার, রাইট। এটা কত হবে, 1 এর সমান হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, সুতরাং এ স্কোয়ার সমান সমান 2 এক্স স্কোয়ার, সুতরাং এক্স সমান সমান দেখবা এ বাই রুট 2 হয়ে যাবে। তো এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফাইনাল যে গতিশক্তি বিভব শক্তি সমান হবে কি হবে না তার হচ্ছে অ্যান্সার। সরল দোলক নিয়ে যদি আমাদের এখানে কোয়েশ্চেন করা হয়, সরল দোলকের জাস্ট একটা জিনিসই মাথায় রাখো, যদি এটা নর্মাল হচ্ছে একটা এরকম ঝুলায় দেওয়া এরকম একটা কোনো তোমার দোলক হয়, যার মনে করো কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে, একদম ভর পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা যদি এল হয়, মানে একদম মনে করো এই ববের ভর এল পর্যন্ত সেটা, এবং এখানে মনে করো কার্যকরী অভিকর্ষজ বল জি হয়, তবে তার যে হচ্ছে আমাদের দোলনকাল সেটা 2 পাই বাই এল বাই জি, 2 পাই রুট ওভার এল বাই জি। এবং যদি কোনো স্প্রিং হয়, এবং একটা স্প্রিং মনে করো আছে তোমার কাছে, সেটা ঘুরতেছে এরকম, তো ওই স্প্রিং এর ক্ষেত্রে যদি টি আমি হিসাব করি, সেটা হচ্ছে 2 পাই রুট ওভার হচ্ছে এম বাই কে। রুট ওভার কত, রুট ওভার হচ্ছে এম বাই হচ্ছে কে, এটা হচ্ছে মেইনলি আরেকটা সূত্র আসে, তো দুইটা সূত্র আমরা 2 পাই রুট ওভার এল বাই জি দিয়ে সবার আগে করি। তো এই সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ কৌণিক বিস্তার কত হয়, 4 ডিগ্রি হয়, 4 ডিগ্রি সর্বোচ্চ, এর মধ্যেই হচ্ছে সে এই এসএইচএম টা করতে পারে, এছাড়া হচ্ছে কিন্তু আর কাজ করে না। 2 নম্বর বলা হয়েছে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে দোলনকাল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে। এই টাইপের একদম স্মল স্মল বৃদ্ধি যদি বলে 1%, 2% এরকম, তখন তুমি না একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো কুইকলি যেটা করার জন্য। সেটা হচ্ছে কি, তুমি আমাকে বলো যে টি, টি হচ্ছে প্রপোর্শনাল টু রুট ওভার এল, রাইট, তাই না? তাহলে তুমি যদি বলো যে এটাকে কি লেখা যায়, টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার 1/2 এরকম যদি হয়, এবং পরিবর্তন যদি খুব ক্ষুদ্র হয়, তখন তুমি বলতে পারো কি যে যদি হচ্ছে এই কার্যকরী দৈর্ঘ্য কতটুকু পরিবর্তন করছো, 1%, তাহলে টি যেটা হবে, টি হবে হচ্ছে আমরা নর্মালি বলি যে হাফ ইন্টু 1% পরিবর্তন হবে, ঠিক আছে। মানে কি, মানে হচ্ছে এল এর পাওয়ার যা, এটা হচ্ছে এল এর মান 1, তাহলে এবার আমি কি করছি, টি এর কতটুকু পরিবর্তন হবে সেই হিসেবে হাফটাকে সামনে নিয়ে আসছি, যে হাফ ইন্টু 1। এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য, যে টি হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 1 বা হচ্ছে 0.5% হচ্ছে সে হচ্ছে কি হয়, বৃদ্ধি পাবে। এতটুকু জাস্ট করলেই তোমার হচ্ছে কাজ শেষ। এখন এই টাইপের জিনিসগুলোর কনসেপ্টটা কই আছে, কনসেপ্টটা আছে হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে নাই, ফুল সিলেবাসে আছে, সেটা হচ্ছে একদম চ্যাপ্টার 1 ভৌত জগৎ তুমি এই টাইপের ছোট ছোট স্মল পরিবর্তন তুমি ইউজ করতে পারবে চাই 2% 3% কাজ করে। কোনো সরল দোলককে হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে যদি তুমি নিয়ে আসো, তখন হচ্ছে তার কি হবে। আচ্ছা,
আচ্ছা দেখো, এখানে সরল দোলককে কি করছো তুমি, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল কোনটা? নিরক্ষীয় অঞ্চল হচ্ছে এই যেটা, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল। তাহলে আমাকে বলো কোন জায়গায় হচ্ছে জি বেশি, কোন জায়গায় জি কম? এই জায়গায় জি কম, কারণ কি দূরত্ব অনেক বেশি। এই জায়গায় হচ্ছে কি, এই জায়গায় জি হচ্ছে অনেক অনেক বেশি। ওকে, এই জায়গায় জি হচ্ছে কি, জি হচ্ছে অনেক অনেক বেশি। আচ্ছা তোমরা কি এটাকে হচ্ছে আমার ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, আমি হচ্ছে এটা একটু দেখতে হবে আমাদের। ওকে, আশা করি হচ্ছে দেখতে পারতেছো যতটুকু লিখছি এখানে। এই স্লাইডটা কতটুকু দেখতে পারতেছো এটাও একটা কথা। আচ্ছা, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে কি যে তুমি যদি হচ্ছে চিন্তা করো যে আমার হচ্ছে, আচ্ছা দেখি আমি একটু এই লেখাটা তোমরা দেখতে পারতেছো কিনা। লেখা দেখতে না পারলে, আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে, এবার ঠিক আছে। তো এটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে তোমার জি যদি বেশি হয়, তাহলে এইখানে কি করছো তুমি, যে 2 পাই টাইম পিরিয়ড যদি চিন্তা করো, টাইম পিরিয়ড সমান 2 পাই রুট ওভার হচ্ছে এল বাই জি। তাহলে জি হচ্ছে কি আগের সাথে বেড়ে গেছে, জি বেড়ে গেলে কি হবে, টি হচ্ছে কমে যাবে, তাই না? আমরা কি বলতে পারি, যখন জি বেড়ে যায় তখন কি হয়, টি কমে যায়, কারণ কি ব্যস্তানুপাতিক ভাবে আছে। তাহলে ডেফিনেটলি মেরু অঞ্চলে আনলে কি হবে, দোলনকালটা কমে যাবে। এবং দোলনকাল যখন কমে, আমি তোমাকে বলি টি যখন কমে মানে কি, কুইকলি মানে খুবই কুইকলি হচ্ছে কি করতেছে, মুভ করতেছে, মানে কি সে হচ্ছে দ্রুত চলে। আর যখন টি অনেক বেশি হয় মানে কি, অনেক সময় পাইছো, মনে করো তুমি পরীক্ষার আগে 1 মাস পাইছো, তখন কি স্লো স্লো পড়ালেখা করো। পরীক্ষার ঠিক আগের 2 দিন সময় কম, তাহলে কি অনেক বেশি পড়ালেখা করো। টি অনেক বেশি মানে কি, টি অনেক বেশি মানে ধীরে চলে। ঠিক আছে, তোমার লাইফের সাথে একদম অ্যাটাচ, আমাদের লাইফের সাথে অ্যাটাচ, তো কমবে। একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অর্ধেক করে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে দোলনকাল কত হবে? এখন এই টাইপের না পোলাপান যে কাজটা করে, আমি তোমাকে বলি টি প্রপোর্শনাল টু রুট ওভার এল ধরে, বলে ও আচ্ছা কার্যকরী দৈর্ঘ্য অর্ধেক করছে, তার মানে রুট ওভার এল বাই টু মানে হচ্ছে 1/√2 গুণ হবে টি। ঠিক আছে, পরে অ্যান্সার বসায় 1/√2। বাট ভাই প্রথমটুকু পড়ছো, পরেরটা তো পড়বা, পৃথিবীর কেন্দ্র নিয়ে গেছে তোমার, এটা একটা ট্র্যাপ দিছে এটা। পৃথিবীর কেন্দ্রে কি হয়, জি সমান 0, তাহলে 2 পাই রুট ওভার এল বাই 0 কত হবে, অসীম। দোলনকাল কি হবে, দোলনকাল অসীম হবে। বুঝতে পারছো তো, এই টাইপের ট্র্যাপে হচ্ছে পড়া যাবে না, এটা কিন্তু ভুল। একটা সরল দোলকে আমি যদি তোমাকে বলি 4G অভিকর্ষ ত্বরণে একটা গ্রহে নিয়ে গেলে এর দোলনকাল হচ্ছে কত হবে? আচ্ছা, সো বলা হয়েছে T2 বাই হচ্ছে T1 ইজ ইকুয়াল টু, যদি আমি বলি রুট ওভার G1 বাই G2। প্রথমে অভিকর্ষ ত্বরণ জি ছিল, এখন হয়ে গেছে 4G। ওকে, আর এই যে T2 আমার কাছে আছে, এই T2 সমান হচ্ছে এটা ইন্টু T1, কত আসে T1/2। মানে 4G ইয়াতে নিয়ে যাওয়ার কারণে কি হয়েছে, তার জি বাড়ছে, সময় কমে গেছে। সময় কতটুকু হয়েছে, T1/2 হয়েছে, T/2 হয়েছে, দোলনকাল কত, T/2 হয়ে গেছে। নিচের কোন কারণে দোলকটি স্লো চলে? আচ্ছা বলো স্লো কেন চলে বলো তো। স্লো মানে কি, তার টি অনেক বেশি, বা তার হচ্ছে দোলনকাল অনেক বেশি। এখন দোলনকাল অনেক বেশি চললে কিন্তু সে কি হবে, মানে স্লো চলবে। টি অনেক বেশি কেন হয়, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে টি বেশি হবে কখন, যখন জি কমাবো বা এল বাড়াবো। আচ্ছা দেখি তো, জি কে স্থির রেখে এল বাড়ালে, আচ্ছা জি কে স্থির রেখে এল বাড়ালেও তো তোমার টি বাড়বে, আর টি বাড়লেই ঘড়ি হচ্ছে স্লো চলবে, তাহলে এটা কারেক্ট। পরের গুলো একটু পড়ি, দেখো জি কে স্থির রেখে এল কমালে, এল কমালে টি কমবে, আর টি যদি কমে তখন হচ্ছে কি অনেক ফাস্ট চলবে। এল কে স্থির রেখে জি বাড়ালে, তাহলে এল কে স্থির রেখে জি যদি বাড়াও তাহলে টি কমবে, টি কমলে কি হবে, ফাস্ট বাড়াবে। এল কে স্থির রেখে জি বাড়াবে, টি কমবে বলে, এই টাইপের কিছুই না। ঠিক আছে, তো একটা হচ্ছে কাজের না, শুধুমাত্র 1 নম্বরটা কারেক্ট, সবগুলো হচ্ছে করে দিছি। দোলক ঘড়ি পাহাড়ের উপর ধীরে চলে আসা, বলো পাহাড়ের উপর যখন তুমি উঠো একদম উচ্চতায়, তখন হচ্ছে কি হয়, এখানে জি কম থাকে। আমরা কি জানি, জি কম থাকলে টি অনেক বেশি হয়, এবং টি অনেক বেশি হলে কি যেন হয়, ধীরে চলে। পরীক্ষায় সময় বেশি পাইলে কি যেন করে, মানুষ ধীরে পড়ালেখা করে, তাহলে পাহাড়ের উপর ধীরে চলে। বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে আছে, মেরু অঞ্চলে কি হয়, মেরু অঞ্চলে জি বেড়ে যায়, টি কমে যায়। টি কমে গেলে মানে কি, পরীক্ষার আগের রাত সময় কম, তখন কি হয়, ঘুমায় তখন পড়ালেখা হয়। ঠিক আছে, তখন কি হয়, ফাস্ট চলে। তাহলে এটা হচ্ছে রং। রং পেয়ে গেছি, আর পরেরটা পড়া লাগে লাগে না, একটা 3 দাগাই দিলেও হয়ে যায়। তো কি বলছি, গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দ্রুত চলে, কেন চলে এটা একটু বলি তোমাকে। 2 পাই রুট ওভার এল বাই জি। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, তাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ হয়। আর শীতকালে গরম পড়ে না, এল কমে যায়, তাহলে শীতকালে কি হয়, শীতকালে শীতকালে হচ্ছে এল কমে। এল কমলে কি হয়, আমাদের টি ও কমে যায়, তাই না? এল কমলে কি হয়, এল কমলে হচ্ছে টি ও কমে যায়। আর টি কমলে কি যেন চলে, ফাস্ট চলে। তাহলে শীতকালে কি হয়, শীতকালে দ্রুত চলে। তাহলে আনসার হচ্ছে একই, বুঝতে পারছো? একটা সরল দোলকের ফাঁপা ববকে তরল দ্বারা পূর্ণ করে তলায় ছোট একটা ছিদ্র করে দিলে তলায় ফোটায় ফোটায় পড়তে থাকলে দোলকটা প্রথমে ধীরে পরে দ্রুত। আছে, ঘটনাটা বলি তোমাকে। তো সেখানে একটা পেজ নেই, এটা একটু বুঝাই দিই, এটা তোমাদের অনুশীলনীতেও আছে। দেখো, তুমি সাপোজ মনে করো তোমার কাছে কি আছে, তোমার কাছে হচ্ছে একটা
মানে বব আছে টাইপ অফ বলতে পারো। আমি একটা বব নিলাম, একটা বব, তার হচ্ছে মনে করো একটা সুতা আমি, আচ্ছা দুইটা একসাথে নিই, ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে এখানে জাস্ট দুইটা একসাথে নিব, দুইটা একসাথে নিলাম, আর ফাইনালি হচ্ছে আমি তিনটা নিব। এবার তিনটা জাস্ট জিনিস নিয়ে তোমার কাছে আমি এক্সপ্লেইন করবো জিনিসটা। দেখো, এখন এখানে আবার সেম ভাবে আমি মনে করো দড়ি নিয়ে নিলাম। দড়ি বলতে যেটা ঝুল, মানে যেই দড়ি দিয়ে তুমি ঝুলাবা আর কি বকটাকে, তো ঝুলাইলা করে দিয়ে, এটা দিয়ে অনেক ভার কেন্দ্রেরও একটা কনসেপ্ট থাকে অধ্যায় 5-এ, তুমি এটাও একসাথে হচ্ছে এখানে দেখাই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তিনটা বব আছে তোমার কাছে। বব মানে এই যে মানে গোল্লা গোল্লা যে জিনিসগুলো, বল টাইপ বলতে পারো। এখানে ফার্স্টে কি আছে, ফার্স্টে হচ্ছে পানি আছে, ঠিক আছে, পানি দ্বারা পূর্ণ আছে। পানি দ্বারা পূর্ণ অবস্থায় এই বস্তুটার ভার কেন্দ্র কই থাকবে? ভার কেন্দ্র থাকবে ঠিক মাঝখানে, ঠিক আছে। তাহলে আমি কি বলবো যে এর যে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য সেটা হচ্ছে কোথায়, সুতার দৈর্ঘ্য না, সুতার দৈর্ঘ্য থেকে কোনো বস্তুর একদম ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য এল স্টার। ওকে, তাহলে ফার্স্টে এরকম এল স্টার আছে। যখন মনে করো ছিদ্র করে দিছো তুমি, তাই না, এখানে কি করছো, একটা হোল করছো, ছিদ্র করছো। এখন ছিদ্র করার সাথে সাথে কি হয়েছে, পানি আস্তে আস্তে কমা শুরু করছে। তাহলে পানি প্রথমে কি এরকম থাকবে, মনে করো আস্তে আস্তে পানি কমতেছে এই অবস্থায়। পানি যখন কমতেছে তখন তুমি চিন্তা করো যে এই বস্তুটার ভার কেন্দ্র তখন কোথায়, আরেকটু নিচে নেমে আসবে। তা ভার কেন্দ্র যখন নিচে নেমে আসে তখন আসলে কি হয়, তখন আসলে তোমার হচ্ছে এই যে কার্যকরী দৈর্ঘ্য সেটা হচ্ছে কি হয়, আগের চেয়ে বেশি বেড়ে যায়। এবং যখন আস্তে আস্তে কমে পুরো ফাঁকা হয়ে গেল তখন ভার কেন্দ্র আবার কই আসছে। তখন দেখো এই বস্তু, এই যে এই ববটা আছে, এই ববের নিজস্ব ওজন আছে না, তো নিজস্ব ওজনের কারণে ভারকেন্দ্র আবার হচ্ছে মাঝখানে চলে আসছে। এখানে হচ্ছে ভারকেন্দ্র কি দুইজনের সাথে মিলিত অবস্থায় মাঝখানে। এখানে পানির ভারকেন্দ্র বেশি সিগনিফিকেন্ট, ওজন বেশি, তাই নিচে চলে আসছে। আর এখানে পানি নেই, শুধুমাত্র ববের যে ভরটা সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের এখানে মেইনলি ভারকেন্দ্র হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে আবারও কি, এখানে আবারও আগের মতো চলে আসছে, এল স্টারের মতো চলে আসছে। তাহলে চিন্তা করো, এই জায়গায় যদি এল বাড়ে, এল বাড়লে কি বাড়ে, এল বাড়লে টিও বাড়ে, টি বাড়লে কি হবে, ধীরে চলবে, তাই না। তাহলে প্রথমে ধীরে চলে, পরে আবার আগের মতো অবস্থায় চলে আসবে। তাহলে দেখো কি বলতে পারি, প্রথমে ধীরে পরে দ্রুত, ঠিক আছে, প্রথমে দ্রুত পরে ধীরে না, কারণ প্রথমে ধীরে হইলো পরে আবার আস্তে আস্তে দ্রুত হইলো, এটা কিন্তু বুঝছি, তাহলে এটা কারেক্ট, এটা কারেক্ট না। তাহলে পরেরটা কারেক্ট হবে মাস্ট, লব্ধি ভর কেন্দ্র কেন্দ্র থেকে নিচে নামতে থাকবে, দেখো ভর কেন্দ্র কেন্দ্র থেকে নিচে দিকে নামতেছে। আনসার কত, এটার আনসার হচ্ছে এটা 1 এবং হচ্ছে 3। ওকে, ক্লিয়ার। আচ্ছা, একটা সরল দোলকে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহের ভেতর নিলে, তো একটা ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ, এটা মনে করো পৃথিবী, এটা হচ্ছে কক্ষপথ, এটা হচ্ছে সেই তোমার কৃত্রিম উপগ্রহ। তাহলে তার কি হচ্ছে, বাইরের দিকে একটা mv²/r আছে, ভেতরের দিকে পৃথিবী টানতেছে তাকে এফ বলে। এবং এটার মোট ইয়া কি হয়, জিরো হয়, এই জন্য সে ঘুরতে থাকে। কেন্দ্রমুখী বল দুটো হচ্ছে একসাথে জিরো হয়, এই জন্য সে একই কক্ষপথে থাকে। তাহলে এই জায়গায় কি হয়, এই জায়গায় হচ্ছে এফ নেট হচ্ছে জিরো হয়, ওই এটার ভিতরে যে মানুষটা বসে আছে তার এফ নেট কিন্তু জিরো। তাহলে তার যে ত্বরণ, সেই ত্বরণটা কি হবে, ত্বরণও কিন্তু সে শূন্য ফেস করবে, ঠিক আছে। তাহলে কি হবে, অভিকর্ষ ত্বরণ শূন্য। অভিকর্ষ ত্বরণ শূন্য হয়ে দোলনকাল কি হয়, অসীম হয়। আর অসীম হয়ে গেলে সে কি হয়, একদম স্থির থাকে, মানে মুভমেন্টই নেই, চিন্তা করো, ত্বরণ নেই, মুভমেন্ট নেই, তাহলে দোলকটা কি হবে, স্থির থাকবে। এই হচ্ছে 1, 2 এবং 3। দোলকের ববের ভর বেশি হলে দোলনকাল কি হবে, তো ববের ভরের সাথে তো দোলনকালের কোনো সূত্রই ছিল না, 2π√L/g, তাহলে কি আমি বলতে পারি, এখানে হচ্ছে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, তো ভরের সাথে কোনো সম্পর্ক নেই। একটা সরল দোলকের দৈর্ঘ্য এল, ভর এম এবং কম্পাঙ্ক এফ, কম্পাঙ্ক 2f করতে চাইলে, আচ্ছা আমাকে বলো কম্পাঙ্কের সূত্র কি হবে। কম্পাঙ্কের সূত্র মানে 1/t ইজ ইকুয়াল টু 1/2π√g/L। ওকে, তাহলে আমি কি বললাম, ফ্রিকোয়েন্সি সমান লেখা যায় হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি পার্সপেক্টিভ থেকে 1/2π ইজ ইকুয়াল টু √g/L। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি যে এল এর সাথে সবগুলো কিন্তু দৈর্ঘ্যের সাথে বলা হয়েছে, দৈর্ঘ্যের সাথে সম্পর্ক, আমি কি বলতে পারি, 4 মানে তোমার যে হচ্ছে যেই ফ্রিকোয়েন্সিটা আছে সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু এল এর। তাহলে আমি কি বলতে পারি, f2 বাই হচ্ছে f1 ইজ ইকুয়াল টু হচ্ছে √L1 বাই হচ্ছে L2। আচ্ছা, তাহলে আমি L2 এর মান জানতে চাই, তাই না, আমি L2 এর মান জানতে চাই। তাহলে এখানে কি করতে পারি, আমি এখানে করতে পারি হচ্ছে f2 বাই f1 হোল স্কয়ার L1 বাই L2। সুতরাং L2 সমান সমান কি, L2 সমান সমান হচ্ছে L1 ডিভাইডেড বাই F2 বাই F1 হোল স্কয়ার। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কত করছো, ফ্রিকোয়েন্সি 2 গুণ করছো, তাহলে L1 বাই 2 হোল স্কয়ার, L1 বাই 4, মানে কি, দৈর্ঘ্য হ্রাস করে L/4 করলে কম্পাঙ্ক হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে, এভাবে করলে ভালো ইজি হবে। কুইকলি কিভাবে করবে, কুইকলি করবে এইভাবে যে আচ্ছা ঠিক আছে, আমরা জানি ফ্রিকোয়েন্সির সাথে এল এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ফ্রিকোয়েন্সির সাথে এল এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। ওকে, ফ্রিকোয়েন্সি 2 গুণ হয়েছে, ফ্রিকোয়েন্সি কত হয়েছে, 2 গুণ হয়েছে।
আমি সবসময় কি বলছিলাম, সমান সমান দিয়ে লিখবা। একটা তোমাদের আগের ক্লাসগুলো বলছিলাম সমান সমান দিয়ে, প্রথম ক্লাসটা মনে করে দিই এরকম ভাবে রুট ওভার এল। তাহলে আমি কি বলতে পারি, এল সমান সমান হচ্ছে 1/f স্কয়ার। তাহলে এফ এর মান কত, 2, তাহলে 1/4। তাহলে এল কত গুণ করতে হবে, 1/4 করতে হবে, এতটুকু হচ্ছে। এমনি হচ্ছে আমরা কুইকলি করতাম, ওই অতটুকু বাদ দিয়ে করতে চাই। সরল দোলকের সাহায্যে কি নির্ণয় করা যায়, এটা জানো, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় ওই যে তোমার চেঞ্জ দ্বারা জি এর, এতে পাহাড়ের উচ্চতা তোমার নির্ণয় করা যায়। একটা সরল দোলকের দোলনকাল 100% বৃদ্ধি করতে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? আচ্ছা, তো 100% কি বলছে, বৃদ্ধি। কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। আচ্ছা, এবার বলা হয়েছে বৃদ্ধি করছো, মানে কি, তুমি ধরো দোলনকাল ধরলা 1, ওকে, দোলনকাল কত ধরলাম 1, এটাকে আমরা লিখি ফার্স্ট √L2/L1। দোলনকাল যদি হচ্ছে তোমার 100% বৃদ্ধি করো, মানে দোলনকাল মনে করো আগে ছিল 1, এখন হয়ে গেছে 2, তাহলে 2/1, ওকে, 2 সেকেন্ড 1 সেকেন্ড। আচ্ছা, √L2/L1। তাহলে আমাকে বলো যে L2/L1 কত? L2/L1 হবে হচ্ছে, যদি স্কয়ার করো 4 হবে। তাহলে L2 সমান সমান 4L1, মানে কি, দৈর্ঘ্য যদি আগে 1 হয়, এখন হচ্ছে কত, 4। তাহলে দৈর্ঘ্য কত গুণ বাড়াইছো, 3 গুণ বাড়াইছো। এটাই, এটা একদমই যে ভরবেগ কতটুকু বাড়াবা কি বাড়াবা না, ওইটার টাইপের ম্যাথের মতো চলে আসে। এবার সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক ওই দোলকটা অলরেডি যার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। এখানে একটা সূত্র পাবা কতটুকু সময় হারাবে পাহাড়ে উঠতে গেলে। সেক্ষেত্রে আমরা বলি যে দোলনকাল সমান হচ্ছে 2 ইন্টু 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস হচ্ছে n, ওকে। তো এই টাইপের সূত্র হচ্ছে আমরা এই জায়গাটা হচ্ছে ইউজ করব। তাহলে এখন বলেছে সেকেন্ড দোলকের কম্পাঙ্ক f সমান সমান 1/t। তাহলে t হচ্ছে কত, 2, তাহলে 1/2 সমান সমান কত, 1/2 হচ্ছে 0.4 হচ্ছে হার্টজ আমাদের কাছে এখানে আসছে, ওকে। সো এটাও তোমাদের কাছে এখানে হচ্ছে খুবই ইজি একটা ম্যাথ। বলা হয়েছে কোনটা, যে মহাকাশে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত। তো মহাকাশে যখন তুমি যাবা, তখন সেকেন্ড দোলকের কম্পাঙ্ক জানতে চাইতেছো, এফ সমান সমান কি 1/2 পাই √G/L। মহাকাশে জি কত, জি হচ্ছে 0, তাহলে এফ সমান সমান কত, এফ সমান সমান 0 হার্টজ। কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক হচ্ছে 0 হার্টজ। আর দোলনকাল কত, দোলনকাল হচ্ছে 80। যে দোলকের সাম্যাবস্থান হতে সর্বাধিক স্মরণে 0.5 সেকেন্ড সময় লাগে, সাম্যাবস্থান থেকে সর্বাধিক স্মরণে, এটা কি বলতে পারি আমি, দেখো তো, এটা সাম্যাবস্থা, এখান থেকে সর্বাধিক স্মরণ মানে এ তে যাইতে কতটুকু সময় লাগবে, 0.5 সেকেন্ড। তাহলে পুরাটা মানে t/4 আমি কি বলতে পারি, 0.5 সেকেন্ড। তাহলে t সমান সমান কত, 0.5 ইন্টু 4, 2 সেকেন্ড। মনে আছে এটা কেন আমরা করছিলাম, ওই যে t/4 এক এক অর্ধেকের সময় লাগে, t/4 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 এমন হচ্ছে আসছে। সেটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড দোলক। সেকেন্ড দোলকের সময়কাল কত, সেকেন্ড দোলকের সময়কাল হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের 2 সেকেন্ড হচ্ছে এভাবে কাজ করে। আচ্ছা, এবার বলা হয়েছে কোনটা, বলা হয়েছে হচ্ছে যে একটা সরল সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করলে দোলকটি দিনে কত সেকেন্ড সময় হারাবে। আচ্ছা, দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করে আমাকে বলবা যে তোমার ইয়া কত আসতেছে, দোলনকাল কত, t2 সমান t1 √L2/L1। তাহলে কি হয়, t1 √ যদি আমি 1 ধরি, তাহলে এটা কত হবে, 1.001, ওকে। 1% বাড়াইছে, আমি কি বলতে পারি, 1 + 1%, এটা কত আসে, 1.01, মেইনলি কিন্তু 1.01, 1.0 একটা এক্সট্রা দিছে। তো তুমি যখন 1% অ্যাড করছো তখন 1.01, 10% হলে 1.1 আর কি। t1 কত, 2 √1.01, কত আসছে সেটা আনসার, 2 ইনটু √1.01, তাহলে মাঝে আসতেছে 2.099। সবগুলা লিখবা এখানে, 009975124 যা আছে সব লিখবা। এখন এই যে এটা হচ্ছে কি নতুন টি, তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল টু 2 ইনটু 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস n। ওটা হচ্ছে ওই যে একদিনের সময় হিসাবে একটা ডেরিভেশন, এটা ইউজ করতেছি না এখন। এইখান থেকে তুমি কি টি প্রাইম লিখবা, এন বসাবা, এন এর মান বের করার জন্য কি তুমি এন ওই সাইডে নিবা, এভাবে লিখবা না, লিখবা এইভাবে আর কি। এখন তুমি ক্যালকুলেটরে কেমনে বসাবা আমি ওইটা দেখাইছি তোমাকে। যদি ডিরেক্টলি ওরকম ইকুয়েশন গুণ দিয়ে করতে চাও সময় লাগবে। 86,400 মাইনাস এন ইজ ইকুয়াল টু 2 ইন্টু 86,400 বাই হচ্ছে টি প্রাইম। এখন এনটা এই সাইডে নিয়ে আসবা, 86,400 থেকে বিয়োগ দিয়ে দিবা, বুঝতে পারছো? এগুলা ক্যালকুলেটরে সব করবা। কখনো এই এন এর মান কিন্তু এই যে এই অবস্থায় আছে না, এই অবস্থায় রাখবা, তুমি আবার খাতায় তুলতে যাবা না। এই অবস্থায় রেখে এই অবস্থায় আনসার করবা, দেখো পারফেক্ট অ্যান্সার আসবে। তাহলে আমি কি বলতে পারি, প্রথমে দেখো 86,400 বিয়োগ 2 গুণ 86,400 ডিভাইডেড বাই এটি প্রাইম, তাহলে মান আসবে হচ্ছে 428। আমার 428 429, এটাই হচ্ছে কোনটা, এটাই হচ্ছে আমাদের এখানে যে আনসারটা সেটা আসছে 429 সামথিং, ওকে। শেষ। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি বলা হয়, দৈর্ঘ্য হচ্ছে এল ইজ ইকুয়াল টু কত, এল ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি কি যে এল এই সাইডে আছে, তাহলে 2 পাই ওই সাইডে চলে যাবে। তাহলে টাইম বাই 2 পাই হোল স্কয়ার ইনটু হচ্ছে জি স্কয়ার।
টাইম কত? টাইম 2। লেখা যায় কি জি স্কোয়ার বাই হচ্ছে, তুমি যদি এখানে আসো জি স্কোয়ার, তো এখানে জি আসবে, কারণ কি দুটো একসাথে রুটের মধ্যে ছিল, তাহলে আনসার কত আসছে? আনসার আসবে হচ্ছে আমাদের জি বাই পাই স্কোয়ার। ওকে, জি বাই হচ্ছে পাই স্কোয়ার, আনসার হচ্ছে এটা। জাস্ট ওই স্কোয়ার করার পর আমি জাস্ট এখানে জাস্ট তোমার দেখাই দিচ্ছি যে কেমন হচ্ছে করলাম। যে দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? ওই যে তুমি এখানে টি, টি সমান সমান 2 বসাবা, জি সমান সমান 9.8 বসাবা, এল এর মান পাবা 0.993। আমি একটু স্পেসিফিক্যালি লিখে দিলাম, ঠিক আছে? এটা মাথায় রাখবা, এটা অনেক কাজে লাগে। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 0.993, অনেক সময় এমসিকিউ তে ডিরেক্ট আসে, এটা ডিরেক্টলি মুখস্থ করো, অনেক বেশি কাজে দিবে। একটা সেকেন্ড দোলকের আকৃতি বব, পানিপূর্ণ অবস্থায় আছে, ববের দৈর্ঘ্য 8, দোলকের কার্যকরী দৈর্ঘ্য। দেখো সেকেন্ড দোলক যখন বলছে মাস্ট এটা তাহলে টি সমান সমান 2 হবে। আর টি সমান সমান 2 হইলে জি যদি সেম থাকে তাইলে কার্যকরী দৈর্ঘ্য কোনো চেঞ্জ হবে না, কার্যকরী দৈর্ঘ্য 99ই থাকবে। ববের দৈর্ঘ্য যা মুছে তাই থাকবে। কার্যকরী দৈর্ঘ্য কি হবে? 99 সেন্টিমিটার হবে। ওকে, কোন সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ করলে দোলনকাল হচ্ছে কত হবে? আচ্ছা, তাহলে আমাকে বলো যে টি টু সমান হচ্ছে টি ওয়ান রুট ওভার এল টু নাকি এল টু বাই এল ওয়ান? আচ্ছা, টি ওয়ান রুট ওভার হচ্ছে 1.96, টু ইন্টু রুট ওভার 1.96, বুঝতে পারছো? ডিরেক্টলি এমনি করবো, আরো কুইকলি হচ্ছে করতে পারবা, প্র্যাকটিসের উপর ব্যাপার। তুমি এইখানে যে ম্যাথগুলো আছে এটি বারবার প্র্যাকটিস করা, দেখবে অনেকগুলো কমন পাবা। আনসার কত আসছে? আনসার আসছে 2.8 সেকেন্ড। ওকে, 2.8 সেকেন্ড হচ্ছে আমাদের এইখানের যে ফাইনাল অ্যান্সারটা আসবে, সেটা তোমার হচ্ছে। আচ্ছা, এবার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে একটা লিফট জি বাই 3 ত্বরণের নিচে নামতে থাকলে ভেতরে থাকা সেকেন্ড দোলকের দৈর্ঘ্যকাল। আচ্ছা, আমরা জানি যে টি টু বাই হচ্ছে টি ওয়ান রুট ওভার হচ্ছে জি ওয়ান বাই হচ্ছে জি টু। আচ্ছা, তো এই যে জি ওয়ান আমরা বলি এটা হচ্ছে নর্মাল জি, জি টু হচ্ছে পরে যেটা, নিচে নামলে কি হয়? ত্বরণ কমে যায়, জি মাইনাস জি বাই 3। আর টি ওয়ান কত? 2 সেকেন্ডই, তাহলে টি টু সমান সমান এটা। ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাবো, জি এর মান জি আর জি কাটা চলে যায়, তাহলে আনসার কত থাকে? আনসার এরকম থাকবে আমার ক্যালকুলেটরে 1 মাইনাস 1 বাই 3 ইনটু হচ্ছে 2। তাহলে ডিরেক্টলি বসাও যেটা আসবে মান। সো রুট ওভার 1 বাই 1 মাইনাস 3 ইনটু হচ্ছে 2, আনসার আসবে কত? আনসার আসবে 2.45। এটাই হচ্ছে আনসার। ওকে, দ্যাটস ইট। এরপরে আসে হচ্ছে কি বলছে স্প্রিং সংক্রান্ত যে ম্যাথ গুলো থাকে সেটা। স্প্রিং এ হচ্ছে এখানে তুমি পাবা হচ্ছে কি যে আমার যে একটা স্প্রিং এর ধ্রুবক নিয়ে আমি কথা বলি আর কি। তো সেই যে স্প্রিং এর ধ্রুবক সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তার গামা ইনটু হচ্ছে এ বাই এল এইভাবে থাকে, অর্থাৎ স্প্রিং এর সাথে দৈর্ঘ্য হচ্ছে ব্যস্তানুপাতিক, স্প্রিং এর সাথে তোমার যেই ক্ষেত্রফল সমানুপাতিক। মানে কি? মানে হচ্ছে মনে করো দৈর্ঘ্য কম, স্প্রিং ধ্রুবক অনেক বেশি হবে। আর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনেক বেশি, স্প্রিং এর ক্ষেত্রফল, স্প্রিং এর যেই তোমার বল ধ্রুবক থাকবে বা স্প্রিং এর যে হচ্ছে কনস্ট্যান্টটা এটা হচ্ছে অনেক বেশি হবে, এটাই জাস্ট মান বেশি হবে। আচ্ছা, একটা স্প্রিং কে কেটে সমান দুই ভাগে ভাগ করা হলো, প্রতিটি উপরে স্প্রিং ধ্রুবক হচ্ছে কত আছে দেখো। সো একটা স্প্রিং মনে করো যেটা ছিল কে, সে কে এর দৈর্ঘ্য ছিল কত? এল। তো এল কে এখন কি করছো? এল কে তুমি মনে করো এখন দুই ভাগে ভাগ করছো, এল বাই টু, এল বাই। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি বলি কি কে টু বাই কে ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এল ওয়ান বাই এল টু। ওকে, তাহলে আমি কি জানি যে আমাদের কে ওয়ান ছিল কে, আর এল টু কত? এল ওয়ান বাই টু। এল ওয়ান বাই টু ইন্টু কে ওয়ান, তাহলে কে টু সমান সমান কি? কে টু সমান সমান হচ্ছে টু কে। ঠিক আছে, কে টু সমান সমান কি? টু কে। আমি জাস্ট ম্যাথ করে দেখাইতেছি তোমাদের, বাট করবা কেমনে যে ভাই অর্ধেক হয়েছে ডাবল হয়ে যাবে আগের চেয়ে, কারণ ব্যস্তানুপাতিক। 1/3 হয়েছে 3 গুণ হয়ে যাবে, 1/4 হয়েছে 4 গুণ হয়ে যাবে। আর যদি আমি তোমাকে বলি দৈর্ঘ্য আমি টাইনা আরো 2 গুণ করছি, তাহলে কি বলবো? তাহলে বলবো হচ্ছে কে হয়ে গেছে 1/2 এরকম। স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি পায়, দৈর্ঘ্য হ্রাস পেলে ট্রু, কারণ কি কে ইনভার্সলি প্রপোর্শনাল টু এল। আর প্রস্থচ্ছেদে বৃদ্ধি পেলে বাড়ে, কে প্রপোর্শনাল টু এ, ঠিক আছে। ওকে, তাই বলা হয়েছে প্রযুক্ত বল বৃদ্ধি পেলে। এখন তুমি দেখো প্রযুক্ত বলের সাথে তো আমার একটা সম্পর্ক নেই, আমার সম্পর্ক আছে ওই বাকি দুইটার সাথে। তাহলে আনসার কত হবে? আনসার হবে হচ্ছে 1 এবং 2। বলের সাথে কিন্তু স্প্রিং ধ্রুবকের মানের হচ্ছে বৃদ্ধি পাওয়ার কোনো ইস্যু নেই। দুটি স্প্রিং এর বল ধ্রুবক 200 নিউটন পার মিটার, 300 নিউটন পার মিটার, শ্রেণী সমবায়। দেখো শ্রেণী সমবায় এখানে আমরা যোগ মানে তুল্য কেমনে বের করব? এটা হচ্ছে ওই আমাদের যে কারেন্টের বা সার্কিটের যে রোধ আছে, রোধের উল্টাটা। রোধের কি উল্টাটা? যেহেতু শ্রেণী বলছে তাহলে কি করবা? জাস্ট উল্টাবা। কেমনে করবা ক্যালকুলেটরে বলি। মেইন নিয়ম তো জানো, মেইন নিয়ম হচ্ছে ওই আমরা রোধের ক্ষেত্রে যেরকম প্যারালাল লাগাই, এখানে হচ্ছে সিরিজ ওইটাই লাগাবো আর কি। ঠিক আছে, যে তুল্য যেই ধ্রুবক কে ইকুইভ্যালেন্ট সমান সমান কি? সমান সমান বলবো হচ্ছে যে 1/200 প্লাস হচ্ছে 1/300, এটা আবার হচ্ছে -1 করলে কি ইকুইভ্যালেন্ট এমনে আসে।
তো ক্যালকুলেটরে তোমার বলি, তুমি দেখবা 200 ফার্স্টে দিবা, 200 দেওয়ার পর দেখবা লগ যে সাইনটা আছে, ওকে, কোনটা আছে তোমার, যে হচ্ছে লগ সাইনটা আছে, আমি একবার তোমাকে দেখাই জিনিসটা, তাহলে ইজি হবে তোমার জন্য। তো লগের একটা সাইন আছে এখানে, তুমি দেখলে দেখবা যে লগের এই এই কোণায় হচ্ছে লগের একটা সাইন আছে। সেই লগের বাম পাশে একটা x টু দি পাওয়ার -1 আছে, ওইটা দিয়ে ডিরেক্টলি চাপ দিবা, 200 লিখলাম, চাপ দিলাম, তারপর যোগ দিব, যোগ দেওয়ার পরে আবার কি ছিল, 300 ছিল, তাহলে 300 লিখলাম, আবার ওই x টু দি পাওয়ার -1 দিলাম। এখন এইটার যে মান আসবে এবার অ্যানসার দিব, অ্যানসারে চাপ দিছি, এখন এই অ্যানসারের উপর দিয়ে আবার -1 দিব, তাইলে তোমার চলে আসবে কত, 120 আসতেছে, ঠিক আছে। তো আনসার কত আসবে, আনসার আসবে হচ্ছে 120 নিউটন পার মিটার। ওকে, সো এটা হচ্ছে আমাদের এইখানের ইস্যু। এছাড়া হচ্ছে তোমার এখানে আমরা আর কিছু দেখতে পারতেছি না, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে এই যে ক্যালকুলেটরটা আছে, ক্যালকুলেটরে হচ্ছে এই টাইপের ভাবে অ্যাপ্রোচ করবে, দেখবে হচ্ছে খুব কুইকলি করতে পারবে, ওই বারবার ফ্র্যাকশন করার চাইতে। সো ফার্স্টে হচ্ছে আমাদের এটাই পার্ট, যে 1/200/300 এটা হচ্ছে আমরা করি, করলে হচ্ছে আমাদের মানটা চলে আসবে হচ্ছে 120। ওকে, 120 ন্যানোমিটার চলে আসবে। বলা হয়েছে কোনটা, বলা হয়েছে আমাদের পরের পার্টটা, যেটা হচ্ছে দেখো যে চিত্রের ব্যবস্থা স্প্রিং ধ্রুবক, এটা অলরেডি আমি করছিলাম, সিন শিফট করা হয়নি, এই জন্য হচ্ছে দেখো দুইটা হচ্ছে আলাদা আলাদা আছে, যেহেতু তারা আলাদা আলাদা আছে সেহেতু আমরা বলতে পারি যে তাদের আসলে হচ্ছে তারা সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে সবসময় যোগ হয় কে প্লাস কে, তখন হয়ে যায় হচ্ছে 2k। সিমিলারলি এটা জাস্ট তোমার একবার করে দেখাই, আমি আমি আগের বার এটা রেকর্ড করছিলাম, বাট সমস্যা হচ্ছে এটা চলে গেছিল, সিন শিফট হয় না এই জন্য। আচ্ছা, এবার দেখো কি হয়েছে, এখানে তোমার হচ্ছে দুইটা কি আলাদা আলাদা আছে ডেফিনেটলি, এরকম সিরিজে আছে দেখে সিরিজ লাগাই দিবা এমন না, দুইটা স্প্রিং কি একজনের সাথে কানেক্টেড, কানেক্টেড না, যেহেতু একজন আরেকজনের সাথে কানেক্টেড না, সেহেতু হচ্ছে তারা কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে মোট কে হচ্ছে কত, কে নেট হচ্ছে k1 প্লাস হচ্ছে k2। ওকে, আচ্ছা, সো এটা হইলে f সমান সমান কত, 1/2 পাই রুট ওভার কে বাই এম, কিন্তু এম বাই কে না, তাহলে কে হচ্ছে কত, k1 প্লাস k2 বাই হচ্ছে m। আনসার এটা আসবে। তোমাদের মেইনলি কনফিউশন এই দুইটার সাথে লাগবে, M1 নাকি এটা, নেগেটিভ দেখে তো আগেই কাটতে পারো। ওকে, আচ্ছা, এবার যেটা বলা হয়েছিল যে এটা, যে তোমার হচ্ছে স্প্রিং এর দোলনকাল বলছে, যে তুমি একটা বস্তু আছে, এই বস্তুটাকে হচ্ছে চাঁদে নিয়ে গেছে, চাঁদে অভিকর্ষ ত্বরণ 1/6, তাহলে ওই স্প্রিংটার হচ্ছে দোলনকাল কত। স্প্রিং এর দোলনকাল কি বলছিলাম, 2 পাই রুট ওভার এম বাই কে। এখানে কি অভিকর্ষ ত্বরণের কোনো সম্পর্ক আছে, নাই, যেহেতু অভিকর্ষ ত্বরণের সম্পর্ক নেই তাই হচ্ছে সে অপরিবর্তিত থাকবে। ওকে, এতটুকু এখানে আমাদের পার্ট ছিল। আমরা যে গ্রাফ যেটা রেখে আসছি, এখন তাহলে গ্রাফে চলে যাই, ঠিক আছে। গ্রাফে কি কি আছে আমাদের কাছে, গ্রাফ দেখো, গ্রাফে হচ্ছে আমরা কি কি পাবো, গ্রাফ দেখলে তুমি মোটামুটি আরো ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। ওকে, গ্রাফে চলে আসলাম, গ্রাফ সংক্রান্ত ম্যাথ 7-8টা করলে আজকের ক্লাস শেষ। সরল চলন্ত স্পন্দনে স্পন্দনরত একটা বস্তুর সরণের সাথে ত্বরণের সম্পর্ক আমি কি জানি, আমরা জানি a প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তাই না, মানে কি সমানুপাতিক বা বিপরীতমুখী। তাহলে এটা কোনটা, এটা হচ্ছে এটা, দেখো এক্স যখন নেগেটিভে যায় এ তখন কি পজিটিভ দিকে, আবার এক্স যখন পজিটিভে যায় এ তখন কি নেগেটিভ দিকে। এটাই দেখছো, সমানুপাতিক ভাবে, সমানুপাতিক থাকলে তো স্ট্রেট লাইনই হয়। এটাই। সরল চলিত কোন কণার সরণের সমীকরণ x সমান a sin ওমেগা t হলে বেগ সময় লেখচিত্র আছে, আমাকে বলো v সমান সমান কি, v সমান সমান আমরা জানি যে a ওমেগা cos ওমেগা t, তাহলে এটা কিসের গ্রাফ হবে, cos এর গ্রাফ। cos এর গ্রাফ কোথা থেকে শুরু হয়, উপর থেকে শুরু হয়, cos এর গ্রাফ এই যে উপর থেকে, এখান থেকে শুরু হবে, এটা হচ্ছে cos এর গ্রাফ। এটাও sin এর গ্রাফ, এটা তো নিচ থেকে হবে sin এর গ্রাফ, এটা উল্টা sin এর গ্রাফ, দেখবো আমরা এখন। বলা হয়েছে এটা তোমার, এটা আমি আগে মুছি তোমার, এটা হচ্ছে আমাদের এখানে, আমি এতটুকু রেকর্ড করছিলাম, রেকর্ড করার পর গিয়ে দেখি যে আমাদের হচ্ছে কিছু রেকর্ড হয়নি, বুঝতে পারছো। আচ্ছা, তো এখানে দেখো বলা হয়েছে a sin ওমেগা t এর সরণ হলে তোমার ত্বরণ বনাম সময়, তাহলে ত্বরণের এখানে গ্রাফটা আমরা কি জানি, a সমান সমান নেগেটিভ অফ a ওমেগা স্কয়ার sin অফ ওমেগা t। তাহলে দেখো sin ওমেগা বাট নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে sin ওমেগা কোনটা হয়, এটা তো sin ওমেগা উপরের দিক থেকে, sin ওমেগা নেগেটিভ দিকে উল্টায় যায় জাস্ট, তাহলে এটা হচ্ছে এই যেটা নেগেটিভ দিকে সাইন, আর সাইন সবসময় জিরো থেকে স্টার্ট হবে, জিরো আর কজ এর ক্ষেত্রে হবে, এটা বাদ। এটাই। সরল চলিত গতিসম্পন্ন কণার গতিশক্তি বনাম তো গতিশক্তি আমি কি জানি, গতিশক্তি জানি হাফ ইনটু কে ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। বলতে পারো ভাই এটা তো আমি বুঝতেছি না কি গ্রাফ হবে, এটা আমরা নরমালি বেসিক আইডিয়া লাগাই সলভ করতে পারি। জিনিসটা কি দেখো, যখন আমাদের সাম্যাবস্থায় জিরো আছে তখন দেখো গতিশক্তি সর্বোচ্চ, যখন সে একদম প্রান্তে চলে আসলো তার গতিশক্তি শূন্য। গতিশক্তি শূন্য মানে কি, তার গতি শূন্য। তাহলে আমরা কি জানি, কোন একটা গতি যখন থাকে এরকম যেতে 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 তার একদম শেষ পর্যায়ে গতি শূন্য, গতি শূন্য হলে গতিশক্তি শূন্য। এটাই, এটাই হচ্ছে তোমার এখানের আনসার। আর এইটা দেখো কি বলছে, এটা বলছে হচ্ছে যে যখন সে একদম সবচেয়ে বেশি অবস্থানে আছে তখন তার মানে যে শক্তি সেটা তো সবচেয়ে বেশি। আর এটা কি শক্তি, এটা বিভব শক্তি। আমরা কি জানি, মনে আছে সবচেয়ে দূরে কি থাকে, সবচেয়ে বেশি বিভব শক্তি সবচেয়ে বেশি থাকে। আর এটা দেখো কনস্ট্যান্ট,
এটা কনস্ট্যান্ট বলতে কি, এগুলো কিন্তু মোট শক্তির গ্রাফ, ঠিক আছে? এটা কিসের গ্রাফ? মোট শক্তি, যে কনস্ট্যান্ট থাকবে হাফ কে স্কয়ার থাকবে। জিটি স্কয়ার লেখচিত্রটি প্রকৃতি হচ্ছে কেমন? আচ্ছা, জিটি স্কয়ার, তাহলে আমরা কি জানি? টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে টি স্কয়ার প্রপোর্শনাল টু 1 বাই জি। এটা কার গ্রাফ হয়? এটা কিন্তু এই যে ব্যস্তানুপাতিকের গ্রাফ হবে, টি স্কয়ার 1 বাই জি এর গ্রাফ। টি স্কয়ার ভার্সেস 1 বাই জি। আচ্ছা, টি স্কয়ার প্রপোর্শনাল টু 1 বাই জি, দেখো 1 বাই জি কে কিন্তু তোমার এখন একটা কনস্ট্যান্ট হিসেবে ধরতে হবে। টি স্কয়ার প্রপোর্শনাল টু এক্স, এই এক্সটাই হচ্ছে 1 বাই জি। তাহলে এটা কি হবে? স্ট্রেট লাইন হবে ডাইরেক্টলি। ওকে, এটা কি হবে? ডাইরেক্টলি স্ট্রেট লাইন হবে। শুধু জি বললে উল্টানো, আর 1 বাই জি বললে তখন কিন্তু স্ট্রেট লাইন। 1 বাই জি বলতে পুরোটাকে এখন সমানুপাতিক ধরতেছে। লেখচিত্রটি কোন সরল দোলকের দ্বিতীয় সূত্র? সরল দোলকের দ্বিতীয় সূত্র কোনটা? দৈর্ঘ্যের সূত্র, ঠিক আছে? আর দৈর্ঘ্য সূত্র কি বলা হয়? 2 পাই রুট ওভার এল বাই জি ইজ ইকুয়াল টু হচ্ছে টি। এখানে গ্রাফ দিছে কার? টি স্কয়ার এবং এল এর। তাহলে আমি কি বলতে পারি? টি স্কয়ার প্রপোর্শনাল টু এল এখান থেকে লেখা যাবে, এই যে এটা এখান থেকে। এটা কি হবে? টি স্কয়ার প্রপোর্শনাল টু এল কই আছে? সমানুপাতিক, তাহলে এটা হচ্ছে সমানুপাতিক সূত্র। দোলনরত স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি বনাম ভরের লেখচিত্র। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে একটা দোলনরত স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি বনাম ভর, আমি কি জানি? mg সমান সমান kx। তাহলে x সমান সমান হচ্ছে mg বাই k। মানে কি? x প্রপোর্শনাল টু m। যত বেশি ভর দিব তত বেশি আমার কি হবে? নরমাল কমন সেন্স, যত বেশি ভর দিব তত বেশি হচ্ছে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে। শেষ। একটা স্প্রিং এর প্রান্তে m ভর ঝুলিয়ে দোলন দিলে দোলনকালের বর্গ বনাম ভরের লেখচিত্র, মানে টি স্কয়ার এবং m এর ইয়া কেমন হবে? কি জানি? টি সমান 2 পাই রুট ওভার m বাই k। তাহলে টি স্কয়ার প্রপোর্শনাল টু m, এটা কিসের গ্রাফ হবে? স্ট্রেট লাইনের গ্রাফ। আর দেখো এখানে একটা দিছে টি স্কয়ার নেগেটিভে, ভাই টি স্কয়ার তো এই যে m তো নেগেটিভে কখনো সম্ভবই নয়, তাই এটা হচ্ছে বাদ। m তো নেগেটিভে হবে না। বেশ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গ্রাফের পার্ট ছিল, আমরা মোটামুটি শেষ করছি। আজকের ক্লাসটা ছোট ছিল, বাট আমরা মোটামুটি ইম্পর্টেন্ট এবং যত টাইপের হচ্ছে এখানে আমাদের ক্লাস বা হচ্ছে তোমার আশা কিছু সম্ভব সবগুলো কিন্তু আমরা এখানে সলভ করছি। ওকে, সো এটাই হচ্ছে আজকের ক্লাসটা ছিল। তোমরা হচ্ছে ক্লাসের যে একটা দুই একটা এক্সাম্পল দিয়ে সেটা করবা, এটা হচ্ছে শেষ করবা। শেষ করার পরে হচ্ছে জানা গেছে ক্লাস বুঝতে পারছো কিনা। কোনো জায়গায় যদি সমস্যা হয়, বিশেষ করে হয়তো বা মাইক্রোফোনের সমস্যা হতে পারে, একটা ইস্যু থাকতে পারে, তো এই ইস্যু হইলে হচ্ছে আমি ওটা সলভ করার ট্রাই করবো। কিছু পরের যে সেকেন্ড পেপার গুলো করবো ওগুলো স্টুডিওতে গিয়ে করে ফেলবো, ঠিক আছে? তখন হচ্ছে আর ভয়েসে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে সবাই হচ্ছে থাকো, আল্লাহ হাফেজ, ভালো থাকো। পরের ক্লাস ভেক্টরে হচ্ছে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাই।